আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি অনলাইন ক্লাসরুম থেকে। সাথে আছে আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম সজল, সিনিয়র লেকচার ইংলিশ ডিপার্টমেন্ট বিদ্যাবাড়ি, এবং আরও 41তম বিসিএস 43তম বিসিএস থেকে কর পরিদর্শক হিসেবে বর্তমানে কর্মরত আছি। আশা করছি আমাকে স্পষ্টত শুনতে এবং দেখতে পাচ্ছেন আপনারা, এবং স্পষ্টত শুনতে এবং দেখতে পেয়ে থাকলে কাইন্ডলি ক্লিয়ার লিখে কমেন্ট করবেন, এবং কে কোত্থেকে ক্লাসে জয়েন করছেন সেটিও লিখতে ভুলবেন না। আপনাদের জয়েন করার অপেক্ষায়, আমি আপনাদের কমেন্ট দেখার অপেক্ষায় আছি কিন্তু, এবং কে কোত্থেকে আজকের ক্লাসটি করছেন সেটাও কিন্তু লিখতে ভুলবেন না। এবং ক্লাসের শুরুতেই একটা কথা বলে রাখতে চাই, সেই কথাটি হচ্ছে মেঘ দেখে কেউ করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে। কথাটির মর্মার্থ হচ্ছে এই কারণে, বা কথাটি এই কারণে বললাম যে আমরা যারা সাধারণত প্রাইমারির ক্যান্ডিডেট আছি বা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষার ব্যাপারে এতদিন ধরে চিন্তা ভাবনা করছিলাম, কবে নাগাদ পরীক্ষা হবে, কবে নাগাদ সার্কুলার দিবে। অনেকে আছে এতদিন ধরে খুব একটা বেশি পড়ালেখা আমরা করিনি, কারণ আমরা জানি না যে কবে সার্কুলার দিতে যাচ্ছে এবং কবে আসলে পরীক্ষা হতে যাচ্ছে। তো এই জন্য আমরা এতদিন ধরে একটু নিজেদেরকে আসলে প্রিপারেশনের বাইরেই যারা ছিলাম, তারা এখন আমরা হয়তোবা যখন হঠাৎ করে সার্কুলারটি দিয়েছে, আমরা হয়তোবা এখন চিন্তা করছি যে আল্লাহ কবে জানি পরীক্ষা হয়ে যায়, আমি তো একেবারেই প্রিপেয়ার্ড না, আমি তো কিছুই পারি না, তো একেবারেই আমরা জিরো। তো তাদের উদ্দেশ্যেই কথাটি শুরুতেই বললাম যে মেঘ দেখে কেউ করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে। যত তাড়াতাড়ি আপনার মেঘটা কাটবে বা যত তাড়াতাড়ি মেঘ আসবে, সূর্য আসার সম্ভাবনা ততটাই ভালো, তাই তো? তো সেজন্য যদি আমরা বলি যে এখন থেকেও যদি সম্ভব, বা এখন থেকেও যদি পরিপূর্ণ ডেডিকেশনটা দিতে পারেন, আপনি এখন থেকেও যদি 100% ডেডিকেশন দিতে পারেন, আমি বলবো আপনারা যারাই পরিপূর্ণ ডেডিকেশন দিয়ে সঠিক নির্দেশনার মাধ্যমে পড়ালেখা করবেন, সঠিক গাইডলাইনের মাধ্যমে পড়ালেখা করবেন, আমি বলবো প্রত্যেকের সম্ভব যে পরবর্তী প্রাইমারি পরীক্ষা অর্থাৎ প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপের যে সার্কুলার প্রকাশিত হয়েছে আমরা ইতোমধ্যেই জানি। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে এখন থেকে সিরিয়াস হলেও আপনাদের দ্বারা সম্ভব। কারণ এই কথাটি অনেকেই আছে যারা হয়তোবা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে যায়, বিভিন্ন জায়গায় পড়ালেখা করে, কিন্তু আসলে কিভাবে পড়ালেখা করলে সাকসেসফুল হওয়া যায় সে ব্যাপারে আসলে সঠিক বা প্রপার একটা গাইডলাইন পাই না আমরা। তো তাদের উদ্দেশ্যেই বিদ্যাবাড়ি আয়োজন করছে, বিদ্যাবাড়ির যে চলমান প্রাইমারি ব্যাচগুলো আছে সেই ব্যাচগুলোতে এনরোলমেন্টের থেকেও বড় কথা হচ্ছে আমরা ফ্রিতে যে সার্ভিসগুলো দিয়ে থাকি, তার মধ্যে আজকের এই সার্ভিসটা হচ্ছে অন্যতম। যে সার্ভিসের মাধ্যমে আমরা জানি যে আমাদের মহাসমারোহ যে চলছে বিদ্যাবাড়ির প্রথম এবং দ্বিতীয় ধাপের প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগ সার্কুলার উপলক্ষে বিদ্যাবাড়িতে যে আয়োজন চলছে, সেই আয়োজনের মধ্যে আমরা চেষ্টা করছি যে প্রতিটা ক্লাসের মধ্যেই গুছিয়ে দেওয়ার জন্য যে কোন কোন টপিকের বা কোন কোন সাবজেক্টের কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ এবং সেগুলোকে পড়ার টেকনিক, সেটা একটা ক্লাসের মধ্যে আমরা দেখানোর চেষ্টা করব। কিন্তু স্টিল একটা ক্লাস যদি আপনার জন্য কম মনে হতে পারে, ডেফিনেটলি ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ বিদ্যাবাড়ি। বাট স্টিল এই ক্লাসগুলোর মাধ্যমে আপনারা আসলে পড়ার যে প্রপার গাইডলাইন আছে সেই গাইডলাইনটা অনেকাংশেই পাচ্ছেন এবং পেয়ে যাবেন বলে আমি বিশ্বাস করছি। তো সেই জন্য আপনাদের যারা ফ্রেন্ডরা আছে তাদেরকে মেনশন করে দিতে পারেন যারা পরবর্তী প্রাইমারি ক্যান্ডিডেট হিসেবে আছে, এবং এছাড়াও যদি আপনাদের কেউ আত্মীয় স্বজন থাকে যারা প্রাইমারি পরীক্ষা পরবর্তীতে দিবে, তাদের উদ্দেশ্যেও যদি আপনি ভিডিওটা শেয়ার করে রাখেন, ডেফিনেটলি তারাও কিন্তু পরবর্তীতে এই ভিডিওটা থেকে উপকৃত হতে পারে। এবং আমাদের স্টুডেন্টরা যারা প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে আছে বা ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের উদ্দেশ্যেও ভিডিওটা শেয়ার করে রাখবেন, যাতে করে আমরা দেখতে পারি প্রত্যন্ত অঞ্চলের স্টুডেন্টরাও যেন আপনাদের যে সুবিধা আছে সেই সুবিধার কিছুটা হলেও পেয়ে থাকে। কারণ ডেফিনেটলি যারা একেবারে সুবিধা বঞ্চিত আছে, যারা হয়তোবা আপনাদের মতো এসে ক্লাস করতে পারছে না, তো তাদের উদ্দেশ্যে আমরা এতটুকু তো কাজ করতেই পারি যে ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখি, তারাও যেন আমাদের ক্লাসগুলো করতে পারে। তো চলেন সরাসরি আর কথা না বাড়িয়ে আমাদের যে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ মহা উৎসব টার্গেট 80+, এবং সাথে আমি আজকে আপনাদের সাথে ইংরেজি সাবজেক্টটা নিয়ে আছি মোহাম্মদ জাহিদুল ইসলাম সজল। এবং ডেফিনেটলি আমি দেখতে চাই আমাদের যারা পুরনো স্টুডেন্ট আছেন তাদের কমেন্ট আমি দেখতে চাই, এবং সেই কমেন্টের ধরেই আমরা ডেফিনেটলি সেই প্রিপারেশনটাকে কীভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারটা আমরা কিন্তু আজকে দেখে ফেলার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে যদি আমরা একেবারে প্রথমেই বলে দেই, বা একেবারে প্রথমেই আসসালামু আলাইকুম। আচ্ছা, সাথে আছেন হচ্ছে হ্যালো স্যার দিনাজপুর থেকে দেখছি, এটা হচ্ছে লোকমান। তারপর আপনার ক্লাসগুলো বেস্ট বলছেন জয় দেবনাথ। কেমন আছেন স্যার হবিগঞ্জ থেকে অনেকেই আছেন, মেনশন করে দিচ্ছেন স্যার আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট ছিল। যে রিকোয়েস্ট অবশ্যই করতে পারেন, কিন্তু পরবর্তীতে আগে ক্লাসটা শুরু করে দেই। সত্য আছেন আমাদের সাথে অনেকেই আছেন যারা মেনশন করে দিচ্ছেন, মেনশন করে দেওয়ার থেকেও পাশাপাশি ভিডিওটা শেয়ার দিয়েও রাখতে পারেন, যাতে করে অনেকেই আমাদের এই ক্লাসের যে সুবিধা আছে সেটা যেন পেয়ে যায়। তাহলে আসেন আমরা যদি প্রথমেই বলি এই 80+ টার্গেট আউট অফ 90, এই 90 মার্কসের মাঝে 80 মার্কস পাওয়া ইটস নট আ ভেরি
বিগ ডিল, আবার ইট ইজ নট দ্যাট মাচ ইজি অ্যাজ ওয়েল। একেবারে 100-তে বা 90-এর মধ্যে 80 পাওয়া খুব একটা সহজ না, আবার খুব যে কঠিন সেটাও না। কারণ সাবজেক্ট ওরিয়েন্টেড আমরা যদি গুছিয়ে প্রিপারেশন নেই, যেই টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসে সেই টপিকগুলো যদি বেশি পড়ি, যে টপিকগুলো থেকে যদি কম প্রশ্ন আসে সেই টপিকগুলো যদি কম পড়ি, তাহলে এমনিতেই তো আমরা পেরে যাব, তাই তো? এবং সেই টপিকগুলো আপনাদেরকে বোঝানোর জন্যই আমরা আজকের এই আমাদের যে বিদ্যাবাড়ির মহাসমারোহ যে আয়োজনটি আছে সেই আয়োজনটি আমরা নিয়ে এসেছি। দেখেন, একেবারে প্রথমেই যদি আমরা বলি যে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগে একটা অ্যানালাইসিস আমি করেছি, যে অ্যানালাইসিস থেকে আমরা দেখাতে পারবো বা একটা অ্যানালাইসিস থেকে আমরা সবাই বুঝতে পারবো যে কোন কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ, কোন কোন টপিকগুলো বেশি ভালো করে পড়লে এখান থেকে প্রশ্ন কমন পাওয়া সম্ভব, সেই টপিকগুলো আমরা প্রথমে দেখে ফেলি, তারপরে আমরা কিছু প্রশ্ন সলভে চলে যাব। আমাদের সাথে আছেন হচ্ছে হৃদয় রাজ, আমাদের সাথে আছেন হচ্ছে সুমনা মণ্ডল, আমাদের সাথে হচ্ছেন শাহিনা আক্তার, মারুফা খাতুন, আরশি বলছেন বেস্ট টিচার, থ্যাংক ইউ সো মাচ আপু, এখানে মাধ্যমিক পাস করে অ্যাপ্লাই করা যাবে। আচ্ছা, এটা বলছেন হচ্ছে ফারজানা আক্তার, আমাদের সাথে আছেন ফারজানা আলম মিম, শরীফুল ইসলাম আছেন বগুড়া থেকে। কে কোত্থেকে জয়েন করেছেন সেটা বলতে ভুলবেন না, এবং বিদ্যাবাড়ির যে এই আয়োজনটি আছে এই আয়োজনটা কেমন লাগছে সেটাও বলতে কিন্তু আপনারা ভুলবেন না। তো চলেন সরাসরি আমরা একেবারে ক্লাসের মধ্যে চলে যাই। দেখেন, আপনাদের কাছে কোন কোন টপিক কেমন গুরুত্বপূর্ণ বা আপনারা পড়ালেখা কিভাবে করেন সেটা আমি জানি না, কিন্তু দিন শেষে এই না জেনে পড়ালেখা করার কারণেই দেখা যায় কম্পিটিটিভ পরীক্ষা বা চাকরির পরীক্ষাগুলোতে আমরা সাধারণত পিছিয়ে যাই, এবং সেই পিছিয়ে যাওয়া জায়গা থেকে যদি আমাদেরকে এগিয়ে যেতে হয়, ডেফিনেটলি আমরা যেটা আগে করি নাই, যেভাবে আগে চিন্তা করি নাই, সেভাবে এখন থেকে চিন্তা করার প্রয়োজন। অর্থাৎ আগে যদি আমরা যে কোনো একটা টপিক ওরিয়েন্টেড না বুঝেই প্রিপারেশন নিতাম, বইটা ধরেছি, বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু পড়ে ফেলার চিন্তা করতাম, সেভাবে কিন্তু আসলে মডার্ন ডেইজে পড়ালেখা বা ইদানিং যে কম্পিটিটিভ এক্সাম, সেই কম্পিটিটিভ এক্সামে সেভাবে পড়ালেখা করলে চলে না। এখানে টপিক ওরিয়েন্টেড অ্যানালাইসিস করে পড়ালেখা করতে হয়, যেখানে আমরা একটা অ্যানালাইসিস দেখতে পাচ্ছি। সব থেকে গুরুত্বপূর্ণ বিবেচনায় যে সকল টপিকগুলো থেকে বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন এসে থাকে, সে টপিকগুলো যদি আমরা বলি, একেবারে প্রথমে হচ্ছে পার্টস অফ স্পিচ, যেখানে আমরা বলতে পারি যে প্রতিটা চাকরির পরীক্ষা প্রাইমারি নিয়োগের যে সহকারী শিক্ষক নিয়োগের যে পরীক্ষা আছে সেখানে পার্টস অফ স্পিচ থেকে একটি প্রশ্ন মোটামুটি এসে থাকে, আবার দুটো প্রশ্ন আসে, একটি থেকে দুটো, মিনিমাম একটি থেকে দুটো প্রশ্ন কিন্তু এসে থাকে। তারপরে যদি আমরা বলি দ্বিতীয় যে টপিকটি আছে সেই টপিকটি কি, সেটি হচ্ছে টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেখান থেকেও 2 থেকে 3টি প্রশ্ন আসে। টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, যার সাথে কন্ডিশনাল সেন্টেন্সকেও রিলেট করা যায়। টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব এবং কন্ডিশনাল সেন্টেন্স, যে 3টি জায়গা মিলিয়ে মোটামুটি আমরা আশা করতে পারি 2 মার্কস। সিমিলারলি যদি আমরা বলি যে ফিল স্যার, আচ্ছা একটা কমেন্ট আমার কাছে খুব ভালো লেগেছে, স্যার আমি আপনার একজন পুরাতন ছাত্র, আলহামদুলিল্লাহ আপনার পরামর্শ এবং সঠিক গাইডলাইন ব্যবহার করে আমি এখন একজন সহকারী শিক্ষক পদে কর্মরত আছি, আপনাদের প্রতি ভালোবাসা স্যার। এটা বলেছেন হচ্ছে গাজী আল মামুন। গাজী আল মামুন, অনেক ধন্যবাদ আপনাকে কমেন্টটি করার জন্য। এবং অনেকেই আছেন যে বিগত প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আমাদের স্টুডেন্ট আছেন অনেকেই, যারা এখন কিন্তু কর্মরত আছেন প্রাইমারি সহকারী শিক্ষক হিসেবে, তারাও কমেন্ট করতে ভুলবেন না। আপনারা যে চাকরি পেয়েছেন সেই চাকরিটা আপনাদের ছোট ভাই বোন যারা আছে তাদেরকেও দেখিয়ে দেন আসলে গাইডলাইনটা কতটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাহলে যদি আমরা বলি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট গুরুত্বপূর্ণ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমি সব সময় ক্লাসে বলে থাকি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেখান থেকে সাধারণত প্রশ্ন আসবেই, এবং কেবল একটি প্রশ্ন না, একাধিক প্রশ্ন, 2 থেকে 3টি প্রশ্ন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসে। দেখেন অ্যানালাইসিসে সেটাই বলা হচ্ছে, তাহলে এটাকে আমরা 3 স্টার দিতে পারি, উপরের সবগুলোকে আমরা 3 স্টার দিতে পারি। তারপরে যদি আমরা বলি আরো একটা জায়গা, সেটা হচ্ছে আর্টিকেল অ্যান্ড ডিটারমিনার, মোরলেস একই কথা, আর্টিকেল এবং ডিটারমিনার, যেখান থেকে একটি মিনিমাম প্রশ্ন এসে থাকে, আর্টিকেল থেকে একটি, ডিটারমিনার থেকে একটি। তারপরে যদি বলি ভার্ব, জিরান্ড এবং পার্টিসিপল, যেখান থেকে 2 থেকে 3টি প্রশ্ন মিনিমাম এসে থাকে। এছাড়াও যদি আমরা বলি নাম্বার এবং জেন্ডার, একটি প্লাস একটি, 2টো প্রশ্ন আসে, নাম্বার থেকে একটি প্রশ্ন, জেন্ডার থেকে একটি প্রশ্ন, 2টো প্রশ্ন মোটামুটি এখান থেকে আশা করাই যায় যে নাম্বার এবং জেন্ডার মিলে আমরা 2টো প্রশ্ন পাবো। ভয়েস থেকে একটি কি 2টি প্রশ্ন আসে, আমরা যদি বলি ন্যারেশন সেখান থেকেও একটি কি 2টি প্রশ্ন আসে, ঠিক আছে? কিন্তু গুরুত্বের বিবেচনায় আমি যদি বলি ভয়েসটা ন্যারেশন থেকে একটু বেশি গুরুত্বপূর্ণ, ন্যারেশন থেকে আর একটু বেশি প্রশ্ন এসে থাকে, ঠিক আছে? ভয়েসের প্রশ্নগুলো ন্যারেশন থেকে একটু বেশি এসে থাকে। এরপরে বলা হচ্ছে সেন্টেন্স কারেকশন, একেবারে গ্রামারের যত নিয়ম আছে সব নিয়মগুলোকে কম্বাইন করে সেন্টেন্স কারেকশন একটা জায়গা চলে আসে, যেই সেন্টেন্স কারেকশন থেকেও কিন্তু মোটামুটি প্রশ্ন অনেক এসে থাকে, ঠিক আছে?
তারপরে যদি বলি, বলা হচ্ছে ট্রান্সলেশন, একটা ট্রান্সলেশন থেকে প্রশ্ন আসবে এবং সেখানে দেখা গিয়েছে স্যার আপনার ক্লাসে অপেক্ষায় থাকে একজন বলেছেন, থ্যাংক ইউ সো মাচ, ইট মিনস আ লট। তাহলে যদি বলি ট্রান্সলেশন, যেখান থেকে একটি প্রশ্ন এসে থাকে, ডিগ্রি থেকে একটি প্রশ্ন এসে থাকে, স্পেলিং মিস্টেক, স্পেলিং থেকে একটা প্রশ্ন আসবেই 100%, স্পেলিং থেকে একটা প্রশ্ন আসবেই ডেফিনেটলি। তারপর যদি বলি সিনোনিম অ্যান্টোনিম, একটি কি দুটো, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ একটি প্রশ্ন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন একটি, এবং এরপরে লিটারেচার থেকে অথর্স নেম, লিটারেচার সব কিছু মিলিয়ে একটি প্রশ্ন থাকে। এবং বলে রাখছি, বিগত যে প্রাইমারি পরীক্ষাগুলো হয়েছে, আমরা যারা চাকরির ক্যান্ডিডেট আছি তাদের উদ্দেশ্যে একটা জিনিস আমরা বলে রাখতে চাই যে আমরা সাধারণত এখন জ্ঞান অর্জনের জন্য পড়ালেখা করছি না। উই আর নট প্রিপেয়ারিং ফর increasing our knowledge, still rather we were preparing for passing into the exam, passing into a competitive exam। অর্থাৎ আমরা পড়ালেখা করছি এখন হচ্ছে পরীক্ষায় পাশ করার জন্য, চাকরি পাওয়ার জন্য, জ্ঞান অর্জনের জন্য না। তো সেজন্য জ্ঞান অর্জনের জন্য যদি না পড়ালেখা করি, চাকরি পাওয়ার পড়ালেখায় জ্ঞান অর্জনের পড়ালেখার থেকে কিছুটা পার্থক্য রয়েছে। যেমন আমি যদি বলি, চাকরি পেতে গেলে আপনি পুরো মানে জ্ঞান অর্জনের জন্য লিটারেচার একেবারে A to Z আপনি সব পড়ে ফেলতে পারেন, যে লিটারেচার থেকে 2-3টা মার্কস আসে, আমি লিটারেচার পুরো দুনিয়া সব কিছু পড়ে ফেলবো। কিন্তু আসলে কি সেই 2-3 মার্কসের জন্য পুরো লিটারেচার পুরো দুনিয়া পড়ার কোনো প্রয়োজন রয়েছে? মোটেই না। এখান থেকে সিলেক্টিভ কিছু জায়গা আছে, যে জায়গাগুলো পড়লেই কিন্তু প্রশ্ন আলহামদুলিল্লাহ কমন পড়েছে। এবং বিগত যে প্রাইমারি পরীক্ষাগুলো হয়েছে, সেই প্রাইমারি পরীক্ষাগুলোতে একটি ক্লাস, আমি সাধারণত একটি ক্লাস নিয়ে থাকি লিটারেচারের, এবং এখন পর্যন্ত প্রাইমারি সবগুলো পরীক্ষাতে লিটারেচার থেকে একটি প্রশ্ন ক্লাস থেকে কমন পড়েছিল, আমি যতটুকু পড়িয়েছি। এবং বিগত প্রাইমারি যে কি বলে পরীক্ষাটি হয়েছে, সেই 3টি ধাপের কথা যদি আমি বলি, প্রথম ধাপে ক্লাস থেকে একেবারে সরাসরি 18টি প্রশ্ন, দ্বিতীয় ধাপে 12টি প্রশ্ন, এবং তৃতীয় ধাপে 17টি প্রশ্ন আউট অফ 20টি, তখন 25 মার্কসের ছিল না। তো 20টির মধ্যে 17টি, 12টি এবং 18টি প্রশ্ন এরকম ক্লাস থেকে কিন্তু কমন ছিল, তাই তো? তো সেই জন্য আমরা বলতে পারি যে ক্লাসটাকে খুব গুরুত্ব দিয়ে যদি আমরা পড়তে পারি বা ক্লাসটাকে যদি বুঝতে পারি, ডেফিনেটলি এখান থেকে মোস্ট অফ দ্য কেসেস কোয়েশ্চেন কমন চলে আসে। তো সেক্ষেত্রে আরও আমরা শেয়ার দেখতে চাই যে কতজন আমাদের রিচ করছে ভিউজ। আমরা এখন হচ্ছে 1.8K-তে আছি। আরও যদি আপনারা শেয়ার করে দেন, আপনাদের ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে দেন, তাহলে আমরা একটু পার্টিসিপেটিভ একটা ক্লাসের মধ্যে চলে যাই, যেখানে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আছে, প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের যে জায়গাটা আছে, এবং সেখান থেকে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো আমরা একটু দেখে ফেলি। তো অনেকেই কমেন্ট করছেন, এবার আপনাদের মেইন কমেন্টের পালা, যেখানে আপনারা পার্টিসিপেট করবেন এবং পরীক্ষায় যে প্রশ্নগুলো আছে সেগুলোকে সলভ করার চেষ্টা করতে হবে। তাহলে একেবারে প্রথমেই যদি বলি, প্রাইমারি প্রথম ধাপ রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, যেখানে টার্গেট 80+ লাইভ ব্যাচ 60% মেগা ছাড়ে ভর্তি চলছে। অর্থাৎ লাইভ ক্লাস চলমান অবস্থায় যদি আপনারা এনরোল করতে চান, সেক্ষেত্রে আমাদের কিন্তু 60% মহা ছাড়ে ভর্তি চলছে। যে ব্যাচটি হচ্ছে কি প্রাইমারি প্রথম ধাপ রংপুর, রাজশাহী, খুলের। আচ্ছা, আমরা এটা হচ্ছে একটা ব্যাচের দেখতে পাচ্ছি, যেটার নাম হচ্ছে কি প্রাইমারি প্রথম ধাপ রংপুর, রাজশাহী, টার্গেট 80+ মার্কস লাইভ ব্যাচ, এটা হচ্ছে ব্যাচের নাম। এবং তারপর যদি বলি প্রাইমারি দ্বিতীয় ধাপ, টার্গেট 80+ মার্কস লাইভ ব্যাচ, যেটিও কিনা দ্বিতীয় ধাপের পরীক্ষার্থীদের জন্য, এবং সেখানেও যদি লাইভ ক্লাস চলাকালীন অবস্থায় কেউ ভর্তি হন, 60% ডিসকাউন্টে কিন্তু ভর্তি হতে পারছেন। এবং তারপরে যদি আমরা একেবারে সরাসরি এবার পড়ালেখায় চলে যাই, চলেন। সেক্ষেত্রে একেবারে প্রথমেই বলা হচ্ছে, হু রোট বিউটি ইজ ট্রুথ অ্যান্ড ট্রুথ ইজ বিউটি? বলেন তো কে লিখেছে এটা? হু রোট বিউটি ইজ ট্রুথ অ্যান্ড ট্রুথ ইজ বিউটি? আমি আপনাদের কমেন্ট দেখতে চাই। অনেকেই প্রিয়াঙ্কা রানী বলছেন, কেমন আছেন? জি ভালো আছি। আচ্ছা, তারপরে যদি আমরা বলি, আচ্ছা টাঙ্গাইল থেকে আছেন, তারপর হচ্ছে 25-এর রেগুলার স্টুডেন্ট আছেন। আচ্ছা ঠিক আছে স্যার, আপনার ক্লাসগুলো অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। লিমা আক্তার বলছেন, রেহানা খাতুন বলছেন, কেমন আছেন? জি ভালো আছি, ভর্তি হতে চাই। ঠিক আছে, আগে কমেন্ট করেন তো। এখানে বলা হচ্ছে, মেঘবালিকা বলছেন হচ্ছে কিডস। দেখেন, এটা কিন্তু প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ 2013 সালে এই প্রশ্নটা এসেছে, যেখানে বলা হচ্ছে কি হু রোট বিউটি ইজ ট্রুথ অ্যান্ড ট্রুথ ইজ বিউটি? অনেকেই বলছেন হচ্ছে কি কিডস 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 কিডস, তাই তো? আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ডান। খ বলছেন ওয়ার্ডসওয়ার্থ বলছেন কেউ। ওয়ার্ডসওয়ার্থ কেন হবে? ওয়ার্ডসওয়ার্থ না তো,
সুন্দরবনের পাশ থেকে আছি, তাই সুন্দরবনের পাশ থেকে আছেন। আচ্ছা, সি বলছেন হচ্ছে এশা, তারপর তামান্না আক্তার বলছেন হচ্ছে সি, ঠিক আছে, তামান্না আক্তার বলছেন সি। ফাতেমা খাতুন বলছেন সি, গ। ময়মনসিংহ থেকে আছেন, তারপরে মাহিমা মালা আছেন, ঠিক আছে। তারপরে হচ্ছে আসসালামু আলাইকুম স্যার, আমার কমেন্ট একদিন দেখলেন না। জি, আপনার কমেন্ট দেখে ফেলাম তো, রাব্বি মিয়া। আচ্ছা, জয়পুরহাট থেকে আছেন অন্তর আত্মাই সব, ওরে বাবা নামটা কঠিন, তাহলে তিনিও বলছেন সি। আসসালামু আলাইকুম স্যার, আমার কমেন্ট একদিনও পড়লেন না। জি, আপনার কমেন্ট পড়েছি, তার মানে ম্যাক্সিমাম স্টুডেন্টই বলছেন। এটা কে লিখেছে? এটা লিখেছে হচ্ছে স্যার, আপনাকে সুন্দর লাগছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এটা যদি আমরা বলি, হু রোট বিউটি ইজ ট্রুথ অ্যান্ড ট্রুথ ইজ বিউটি, এটা ডেফিনেটলি লিখেছে কে? জন কিটস। তাহলে জন কিটস লিখেছে হচ্ছে বিউটি ইজ ট্রুথ অ্যান্ড ট্রুথ ইজ বিউটি, এবং তাকে একই সাথে কি বলা হয় জানেন? জন কিটস হু ইজ নোন অ্যাজ পোয়েট অফ বিউটি। জন কিটস ইজ অলসো নোন অ্যাজ দ্য পোয়েট অফ বিউটি। জন কিটসকে একই সাথে পোয়েট অফ বিউটি নামেও আখ্যায়িত করা হয়। এখন তার যে স্টেটমেন্ট বা তার যে উক্তিগুলো, সেগুলো বিউটির সাথে রিলেটেড হয়ে থাকে। যেমন আপনি যখন বলছেন বিউটি ইজ ট্রুথ অ্যান্ড ট্রুথ ইজ বিউটি, তাহলে বিউটি কথাটি যেহেতু বলছে যে আসলে পোয়েট অফ বিউটি, সেই বিউটি নিয়ে কথা বলবে, এটা হচ্ছে একটা কথা। এখন জন কিটস যে পোয়েট অফ বিউটি, সেটা কিভাবে মনে রাখতে পারি? চিন্তা করে দেখেন তো। সেক্ষেত্রে যদি আমরা বলি যে যখন জন কিটসের কথা বলছি তিনি পোয়েট অফ বিউটি, এটাকে মনে রাখতে পারি আমরা এইভাবে যে দেখেন, আমরা সাধারণত কিটসের নামের সাথে কিউট একটা ব্যাপার চলে আসে, তাই না? আমি যদি বলি কিটস কিউট, উচ্চারণগত দিক থেকে মিল রয়েছে, তাহলে আমি যদি বলি যে কিটস কিউট ছিলেন বলেই তাকে পোয়েট অফ বিউটি বলা যায়, বিউটির সাথে রিলেটেড। আমরা মাঝে মধ্যে কাউকে বিউটিফুল লাগলে তাকে কিউট বলে ফেলি না, যে ছেলেটা কিউট আছে বা মেয়েটা কিউট আছে। তো সেক্ষেত্রে এই কিটস হচ্ছে পোয়েট অফ বিউটি, যাকে আপনি বলতে পারেন পোয়েট অফ বিউটিফুল, এটা শাহরিয়ার হোসাইন বলছে না, পোয়েট অফ বিউটি, ঠিক আছে। তাহলে পোয়েট অফ বিউটি হচ্ছে কি? জন কিটস, এবং তার যে উক্তিগুলো সেগুলো বিউটির সাথেই রিলেটেড। তাহলে হু ইজ নোন অ্যাজ পোয়েট অফ বিউটি? জন কিটস, এবং তিনি কিউট ছিলেন বলেই তাকে পোয়েট অফ বিউটি বলা যায়। এখন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, দা সজল স্যার, থ্যাংক ইউ সো মাচ, সোহানুর রহমান স্যার। তো যেটা বলছিলাম যে আপনাদের যারা কিউট ফ্রেন্ডরা আছে, আপনাদের যারা কিউট কম্পিটিটররা আছে, তাদেরকে মেনশন করে দিতে ভুলবেন না, এবং তাদের উদ্দেশ্যে লাইভটা শেয়ার করে দিতেও ভুলবেন না, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা বলি যে হু ইজ নোন অ্যাজ পোয়েট অফ বিউটি? জন কিটস। এবং এরপরেও যদি আমরা বলি যে জন কিটসকে বা হু রোট বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, ডেফিনেটলি সেটাও জন কিটসই লিখেছে। তারপরে যদি আমি বলি এরপরের কোয়েশ্চেনটা, বলা হচ্ছে দ্য অ্যাডজেক্টিভ টুক প্লেস আ লং অ্যাগো হেয়ার। অ্যাগো কথাটা কি? অ্যাগো কথাটা কি বলেন? এখানে অ্যাগো কথাটা কি হিসেবে কাজ করছে? যখন আমরা বলছি অ্যাগো কথাটা কি হিসেবে কাজ করছে, আমি আপনাদের কমেন্ট দেখতে চাই। অ্যাগো কথাটা, বিদ্যাবাড়িতে আমাদের সবচেয়ে ফেভারিট টিচার স্যার ক্লাস নিলে মিলিয়ন ভিউ হয়ে যায়, তাই মিলিয়ন ভিউ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আজকে ভর্তি হলো, আচ্ছা যাই হোক, তাহলে আমি আপনাদের কমেন্ট দেখতে চাই। বলা হচ্ছে অ্যাগো কথাটা এখানে কি হয়েছে? বিদ্যাবাড়ির সব স্যারই হাসি খুশি মুখে মধু দেয়া, ওকে, থ্যাংক ইউ সো মাচ। নেহা বলছেন জন কিটস। স্যার আপনি আমার কমেন্ট পড়েন? এই যে আপনার কমেন্ট পড়ে ফেলেছি, স্নেহাপুরি নড়াইল জেলা থেকে আছেন। তারপরে হচ্ছে কি আনোয়ারুল করিম আছেন আমাদের সাথে, অ্যাডজেক্টিভ বলেছেন। মুন্সি বলেছেন খ, অ্যাডভার্ব হতে পারে, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা একটু খেয়াল করে দেখি, অ্যাগো কথাটি আমরা সাধারণত সে সকল পার্টস অফ স্পিচকে, যে বলেছিলাম একটু আগে অ্যানালাইসিসে দেখিয়েছিলাম যে পার্টস অফ স্পিচে সাধারণত কি হয়েছে, যে সকল শব্দগুলো পার্টস অফ স্পিচ বা যে সকল কোয়েশ্চেনগুলো পার্টস অফ স্পিচের সাথে রিলেটেড, সেগুলো একটা থেকে দুটো প্রশ্ন কিন্তু এসেই থাকে। যেখানে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচে কিন্তু এই প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি। বলা হচ্ছে দ্য অ্যাডজেক্টিভ টুক প্লেস আ লং অ্যাগো। এখানে অ্যাগোটা কি? এখন অ্যাগোটা আমরা সাধারণত জানি অ্যাডভার্ব যে সকল শব্দগুলো আছে সেগুলো নাউন বা প্রোনাউন ব্যতীত বাকি সকল পার্টস অফ স্পিচকে কি করতে পারে? মডিফাই করতে পারে বা মেকআপ করতে পারে। সেক্ষেত্রে আপনি যদি দেখেন অ্যাগো যে কথাটি আছে, এবং আমি সেন্টেন্সকে কোথায় কখন কেন কিভাবে দ্বারা, আমি যদি প্রশ্ন করি কোথায়, সেন্টেন্সকে কোথায় কখন কেন এবং কিভাবে দ্বারা যদি প্রশ্ন করি, কেন অথবা কিভাবে দ্বারা যদি প্রশ্ন করি, তাহলে উত্তরে কি চলে আসে? উত্তরে চলে আসে অ্যাডভার্ব। তাহলে দেখেন তো এখানে প্রশ্ন করেছে
যে লং এগো, এখানে আমি যদি প্রশ্ন করি কখন হয়েছে, কখন ঘটনাটি কখন ঘটেছে, তাহলে সে ডেফিনেটলি উত্তরে চলে আসে এগো, সেটা একটা ডেফিনেটলি অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। এরপরে আসেন হি ডিলস ড্যাশ রাইস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেখান থেকে প্রশ্ন কিন্তু এসেই থাকে। আমি বলেছি স্যার আপনার ক্লাস করতে অনেক শান্তি লাগে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ক্লাস জিনিসটা বোরিং লাগতো সাধারণত ছোটবেলায় আমাদের, এখন যার কি বলে যে শান্তি লাগে তার উদ্দেশ্যে আমি বলতে চাই অসংখ্য ধন্যবাদ আপনাকে। তাহলে যদি আমরা বলি যেখানে বলা হচ্ছে হি ডিলস ড্যাশ রাইস, বাক্যের শূন্যস্থানে কি বসবে, ইন নাকি উইথ বলেন? বাক্যের শূন্যস্থানে কি বসবে? খ বলছেন, খ বলছেন, খ বলছেন, আচ্ছা ইন বলছেন, ইন বলছেন, সুখ সুখী বলছেন, ইন রাইস বলছেন আনোয়ারা, এগো সময় নির্দেশ করেছে, এক্স্যাক্টলি সময়কে নির্দেশ করেছে, মেঘবালিকা মিস বলছেন হচ্ছে ইন। যারা প্রতিনিয়ত কমেন্ট করেন না তাদেরকে কিন্তু আমরা চিনে ফেলি, মানে নামগুলো কিন্তু আমাদের মুখস্থ হয়ে যায়, টিচারদের সাথে পরিচিত হয়ে যান। তো সেজন্য যারা কমেন্ট করতে থাকেন তারা কিন্তু এদিক দিয়ে একটা অ্যাডভান্টেজ পেয়ে যান, যে ক্লাসে আমরা যখন দেখি সেক্ষেত্রে কিন্তু আমরা রিলেট করতে পারি যে এই স্টুডেন্ট তো ছিল ওই লাইভ ক্লাসের মধ্যে। তাহলে ডেফিনেটলি কমেন্ট করে পার্টিসিপেট করতেই পারেন। তাহলে এটার উত্তরে কি দাঁড়াচ্ছে? আফরোজ পিঙ্কি বলছেন হচ্ছে গ, অ্যাট না হয়নি তো। তারপরে বলছেন হচ্ছে মুমতাসির বলছেন হচ্ছে ইন। স্যার আপনাকে বিদ্যাবাড়িতে কোনো ম্যাডাম নাই? জি আছে, আমাদের বিদ্যাবাড়িতে ম্যাডাম আছে। তাহলে যদি আমরা বলি আমি আগের প্রাইমারি ব্যাচে ভর্তি ছিলাম, এখন কি নতুন একটা সিট নেওয়া যাবে? আচ্ছা এই ব্যাপারটা সার্ভিস ডিপার্টমেন্ট একটু যোগাযোগ করে আপনি জেনে নেবেন। সুজন বলছেন হচ্ছে কি খ, ইন, ঠিক আছে। ক বলছেন আয়েশা আক্তার, না আয়েশা হয় নাই তো, আয়েশার একটা কনফিউশন হয়ে গিয়েছে। তারপরে সাদ নাবিল বলছেন ক, কোথায় কখন কেন কিভাবে দ্বারা প্রশ্নগুলো অ্যাডভার্ব পাওয়া যায়, আগের প্রশ্নতে এখনো আমরা আছি। তারপরে যদি আমরা বলি বলা হচ্ছে কি হি ডিলস ড্যাশ রাইস, ডেফিনেটলি এখানে ইন হবে নাকি উইথ হবে? আচ্ছা ইন হবে, আজকের ক্লাস এক্স্যাক্টলি একটু আগে যে ক্লাসটা করিয়ে এসেছি সেই ক্লাসের মধ্যেই কিন্তু ছিল যে ইন রাইস কেন হয় এবং উইথ রাইস। আচ্ছা আপনাদের ক্লাসের মধ্যে 2.7 কে আছে, 3 কেস দেখতে চাই তো ডেফিনেটলি আরো শেয়ার করে দিতে পারেন। আপনাদের ক্লাসরুম অপারেটর যে ভাইয়া আছে সে বলছে যে স্যার 3 কে না হলে জমছে না, তো সেক্ষেত্রে ভিডিওটা আরো শেয়ার করে দিতে ভুলবেন না। তাহলে যদি আমরা বলি যে হি ডিলস ড্যাশ রাইস, ডেফিনেটলি এখানে হয়ে যাবে কি ডিলস ইন রাইস। এখানে একটা প্রশ্ন আছে, ডিলস এর পরে ইনও হয়, ডিলস এর পরে উইথও হয়, যেখানে একটু কনফিউশন আমাদের হয়ে থাকে। ডিলস ইন অর্থাৎ কি ব্যবসা করা, এবং ডিল উইথ আমি সাধারণত যেটাকে বুঝিয়ে থাকি সেটা হচ্ছে কি যে কোনো কিছুর কারোর সাথে ব্যবহার করাকে বোঝানো হয়, ঠিক আছে। তাহলে ব্যবহার করাকে বোঝাতে ডিলস উইথ, এবং ডিলস ইন হচ্ছে যে কোনো কিছুর ব্যবসা করাকে। কিভাবে মনে রাখতে পারি খেয়াল করে দেখেন। ফর এক্সাম্পল আমি যদি একটা সেন্টেন্স লিখি যে হি ডিলস ড্যাশ ভেজিটেবলস, এখানে দেখেন ব্যবসা করাকে বোঝাতে ডিলস এর পরে যে প্রিপোজিশন বসবে সেটি হচ্ছে কি ইন। এখন ব্যবসা করাটা সাধারণত আমরা যদি বুঝিয়ে থাকি মনে রাখবো কিভাবে? মনে রাখার স্বার্থে যদি আমি বলি টেকনিক করে দেই, সেটা হচ্ছে কি ব্যবসা করতে সাধারণত দুটো পার্টি প্রয়োজন হয়, একটা হচ্ছে ক্রেতা, একটা হচ্ছে বিক্রেতা। তাহলে ব্যবসা করতে যেহেতু দুটো পার্টি প্রয়োজন, একটা ক্রেতা একটা বিক্রেতা, সেক্ষেত্রে ইনের মধ্যেও দুটো অক্ষর রয়েছে। কয়টা অক্ষর? দুটো অক্ষর। তাহলে ডিলস ইন মানে কি ব্যবসা করা, একসাথে একটা পার্টি কিনছে একটা পার্টি বিক্রি করছে। কিন্তু আমি যদি বলি ডিল উইথ, সেটার ক্ষেত্রে কি হয়? ফর এক্সাম্পল আমি যদি বলি হি ডাজ নট নো হাউ টু ডিল ড্যাশ পিপল, তাহলে হি ডাজন্ট নো বা হি ডাজ নট নো হাউ টু ডিল ড্যাশ পিপল, সেক্ষেত্রে এখানে কি হবে? ওকে 3K ডান। ওকে ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ যারা শেয়ার করছেন। তাহলে এখানে যদি আমরা বলি ডেফিনেটলি সেখানে কি হয়ে যাবে উইথ, কারণ যখন আমি বলছি ব্যবহার করা, একজন আরেকজনের সাথে ব্যবহার করা, সেটাকে বোঝাতে আমরা কি ব্যবহার করে থাকি উইথ। কিন্তু যদি আমরা যখন বলছি হচ্ছে ব্যবসা করা সেক্ষেত্রে ইন। এখন এটাকেও যদি টেকনিক্যালি মনে রাখতে চাই সেই টেকনিকটা কি হতে পারে? ব্যবহার সাধারণত অনেকে মিলে একসাথে যখন মানে থাকে না যে অনেকের সাথে ব্যবহার করাকে বোঝাতে হবে। ব্যবহার তো আর একজনের সাথে করে না, অনেকের সাথে। কারোর ব্যবহার ভালো, ফর এক্সাম্পল আমার ব্যবহার যদি খারাপ হয় আমি সবার সাথেই খারাপ, তাহলে অনেকগুলো অক্ষর। কিন্তু যখন কম অক্ষর আছে সেক্ষেত্রে কি দুটো পার্টি প্রয়োজন, একটা পার্টি ক্রেতা একটা পার্টি বিক্রেতা, তাহলে দুই পার্টিতে দুই অক্ষরে ডিল ইন।
কি বলে ব্যবসা করে, এবং ডিল উইথ মানে কি অনেকের সাথে আচরণ করা। তাহলে ডিল ইন এবং ডিল উইথ, যেহেতু একবার ডিল ইন এসেছে এরপরে ডিল উইথ কিন্তু আসতেই পারে। তো এই ক্লাসগুলো যারা করছেন পাশাপাশি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জায়গাগুলোও কিন্তু আপনাদের কভার হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা যদি বলি ডিল ইন, হি ডিলস ইন রাইস, ডেফিনেটলি হয়ে গিয়েছে। স্যার আমি 4 জনকে শেয়ার করলাম। আচ্ছা 4 জনকে শেয়ার করেছেন, ভিডিও প্রোফাইলে শেয়ার করে দিলেই তো অনেক শেয়ার হয়ে যায়। তারপরে যদি বলি উইথ, আচ্ছা 3K তে এখনো জমে আছে, 3.5K দেখি কখন হয়। আচ্ছা তারপরে যদি আমরা বলি, বলা হচ্ছে হি ডাইড ড্যাশ ওভার ইটিং, ম্যাজিক্যাল একটা ট্রিকে দেখবো এটা। দেখেন মৃত্যু যখন বলা হচ্ছে যে মৃত্যু যখন করা মানে কেউ যখন মারা যায়, তো মারা যাওয়ার পরেও দেখেন আমরা কত নিষ্ঠুর, পৃথিবী কত নিষ্ঠুর, এরপরেও বলা হয় যে এবার প্রিপোজিশন বসাও, যে মারা গিয়েছে, কিভাবে মারা গিয়েছে এটাকে নিয়ে প্রিপোজিশন আমরা বসানোর কথা বলছি। তো সেক্ষেত্রে যখন বলা হচ্ছে যে যখন, আচ্ছা স্যার চমৎকার স্যার, ডান হাত এবং বাম হাতে লেখালেখি, আল্লাহ আপনার সহায় হোক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ইট মিনস আ লট। আপনার নামটা কি? মুহাম্মদ আব্দুর রহমান মনে হয়, আব্দুর রহমান, থ্যাংক ইউ সো মাচ। তাহলে যখন বলা হচ্ছে হি ডাইড ড্যাশ ওভার ইটিং, দেখেন ডাইড নিয়ে অনেকগুলো প্রিপোজিশন আসে এবং যেটা কিনা প্রাইমারি পরীক্ষা এর আগে এসেছে। ডাইডের প্রিপোজিশনটা প্রাইমারি পরীক্ষা আগে এসেছে। সর্বশেষ যে প্রাইমারি নিয়োগ পরীক্ষাটি হয়েছে তার মধ্যে প্রথম ধাপে ডাইড নিয়ে একটা প্রশ্ন এসেছে। এখন ডাইডের গুলো যদি একটু কনফিউশনটাকে ক্লিয়ার করে দিই, দেখেন ডাইড নিয়ে সবারই কনফিউশন হয়। ডাইড নিয়ে মোটামুটি 5টার মতো প্রিপোজিশন আমরা খুবই দেখে থাকি। প্রথমেই যদি আমি বলি ডাইড, এরপরে বলা হচ্ছে অফ, এটাকে আমরা একেবারে ম্যাজিকের মাধ্যমে শিখবো। আজকের পর থেকে কোনোদিন ভুলবেন না ইনশাল্লাহ, ঠিক আছে? আজকের পর থেকে কোনোদিনই ভুলবেন না। তাহলে যদি আমরা বলি, আচ্ছা কবির ভাই শেয়ার দিয়েছেন না, থ্যাংক ইউ সো মাচ। তাহলে ডাইড অফ, যার অর্থ হচ্ছে কি, ডাইড অফ হচ্ছে রোগে মারা যাওয়া, তাই তো? রোগে মারা যাওয়া, মারা যাওয়া, কেউ যখন কোন একটা রোগে মারা যায় সেটাকে বোঝাতে আমরা ব্যবহার করে থাকি ডাইড অফ। এবং তারপরে যদি আমি বলি ডাইড ফর, যার অর্থ হচ্ছে কি, দেশের জন্যে মারা যাওয়া, দেশের জন্যে মারা যাওয়া। এবং তারপরে যদি আমরা বলি ডাইড বাই, ডাইড বাই যেটা কিনা অ্যাক্সিডেন্ট অথবা দুর্ঘটনায় মারা যাওয়াকে বোঝায়। এবং তারপরে আমি যদি বলি ডাইড ফ্রম, যেটা কিনা বেশি খেয়ে মারা যাওয়াকে বোঝায়। এবং তারপরে আমি যদি বলি ডাইড ইন, যেটা কিনা দরিদ্রতায় মারা যাওয়াকে বোঝায়, দরিদ্রতায়। দেখেন মৃত্যু তো কনফার্ম, কিন্তু মারা যাওয়ার পরে এবার বলছে প্রিপোজিশন বসাতে। দেখেন কি নিষ্ঠুর দুনিয়া। এখন এই নিষ্ঠুর দুনিয়ায় নিষ্ঠুর প্রিপোজিশনগুলোকে আমরা একটু সহজ করে মনে রাখার চেষ্টা করি। আসেন খেয়াল করে দেখেন, ডাইডের পরে যখন আমি বলছি অফ, আপনারা সবাই কমেন্ট করবেন, এই জায়গায় সবাই কমেন্ট করবেন এবং আমরা দেখব আপনারা কতটা সহজে এই জিনিসটাকে মনে রাখতে পারছেন কি না আদৌ। দেখেন আমি আগে প্রথমে এক্সপ্লেন করি। যখন কোনো একটা রোগ হয় প্রথমে বলা হচ্ছে কি ডাইড অফ, যার অর্থ হচ্ছে রোগে মারা যাওয়া। এখন আল্লাহ না করুক কারোর যদি কোনো একটা রোগ হয়, সেক্ষেত্রে একটা রোগ একটা মানুষকে ধীরে 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 কি হয়ে যায়, অফ করে দেয় না? একটা রোগ একটা ধীরে 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 একটা মানুষকে অফ করে দেয়। তাহলে ডাইডের পরে যখন অফ বলছি সেটা হচ্ছে রোগে মারা যাওয়া, তাই তো? ডাইডের পরে অফ যখন বলছি সেটা একটা রোগ একটা মানুষকে ধীরে 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 অফ করে দিচ্ছে। সিমিলারলি ডাইডের পরে আছে যখন ফর, সেটা হচ্ছে দেশের জন্য মারা যাওয়া, ফর, দেশের জন্য মারা যাওয়া। সেক্ষেত্রে যখন বলা হচ্ছে ফর, ফর কথাটি সাধারণত আমরা জন্য অর্থেই ব্যবহার করে থাকি। আমি বলি না আই এম ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছি। তাহলে ফর কথাটি যেহেতু জন্য, ডাইড ফর হচ্ছে দেশের জন্য মারা যাওয়া। সিমিলারলি বলা হচ্ছে ডাইড বাই, যেটা হচ্ছে দুর্ঘটনায় মারা যাওয়া। এখন ডাইড বাই কথাটি যেহেতু বলা হচ্ছে দুর্ঘটনায় মারা যাওয়া, সাধারণত দুর্ঘটনা কেমন হয়, আমি বাসা থেকে বেরোলেই তো দুর্ঘটনা ঘটবে। তো আমি বাসা থেকে বেরোয়েছি সবাইকে টাটা বাই বাই বলে, তো বাই বলে আমি বেরোয়েছি। দেখেন এখানে বাই কথাটা আছে, তাই না? আমি বাই বলে বাসা থেকে বেরোয়েছি এবং বেরোয়ে তারপরে আমি রাস্তায় যখন নেমেছি, আল্লাহ মাফ করুক বা আল্লাহ না করুক, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। তাহলে ডাইড বাই হচ্ছে কি, রাস্তার মধ্যে দাঁড়িয়ে একটা অ্যাক্সিডেন্টে মারা যাওয়া। টাটা বাই বাই বলে আমি রাস্তায় বেরোচ্ছি, আনফরচুনেটলি অ্যাক্সিডেন্টে মারা গেলাম। এরপরে বলা হচ্ছে ডাইড ফ্রম, যেখানে হচ্ছে কি বেশি খেয়ে মারা যাওয়া, তাই তো? তাহলে যদি আমরা বলি যে ডাইড ফ্রম, সেটা হচ্ছে বেশি খেয়ে মারা যাওয়া, কিভাবে মনে রাখতে পারি? খেয়াল করে দেখেন সব থেকে বেশি অক্ষর প্রিপোজিশনগুলোর মধ্যে কোনটা আছে? ফ্রমের মধ্যে না?
সব থেকে বেশি অক্ষর কোথায় আছে? ফ্রম এর মধ্যে। তাহলে ডাইড ফ্রম, বেশি খেয়ে মারা যাওয়া, সব থেকে বেশি খেয়েছে সে। এবং তারপরে বলা হচ্ছে ডাইড ইন, সেটা হচ্ছে দরিদ্রতায় মারা যাওয়া। এখন সব থেকে কম অক্ষর কিন্তু এই ডাইড ইনের মধ্যে আছে, দরিদ্রতায় মারা যাওয়া, তাই তো? তাহলে ডাইড ইনের মধ্যে যেহেতু সব থেকে কম অক্ষর, তাহলে সব থেকে কম মেয়ে বেচারা খেয়েছে, কারণ সে দরিদ্র। যেহেতু এখানে সব থেকে বেশি অক্ষর ছিল, এই ভদ্রলোক বেশি লিখেছে, তাই বেশি খেতে হয়েছে। তাই ডাইডের পরে ফর হচ্ছে বেশি খেয়ে মারা যাওয়া, ডাইডের পরে ইন হচ্ছে দরিদ্রতায় মারা যাওয়া, যেখানে সব থেকে কম দুটো অক্ষর রয়েছে। এখন আপনারা কেউ কেউ, এই যে একজন অলরেডি বলে ফেলেছে, কে? ফাতেবাতুজ জোহরা বা এরকম কি, রোগেও তো অফ হয়ে যায়। মানে একজন অলরেডি বলে ফেলেছে যে স্যার অক্ষর তো অফের মধ্যেও দুটো ছিল, বাইয়ের মধ্যেও দুটো ছিল, তাহলে ইন কেন আমরা কম অক্ষর চিন্তা করব? আলাদা তো করেই দিলাম, তাই না? অফ হচ্ছে কি, একটা রোগ একটা মানুষকে ধীরে ধীরে অফ করে দিল, একটা রোগ একটা মানুষকে ধীরে ধীরে অফ করে দিল, সেটা তো আলাদাই হয়ে গেল। তারপরে বলা হচ্ছে বাই, অ্যাক্সিডেন্ট একটা মানুষকে টাটা বাই বাই করে দিল, তাহলে অ্যাক্সিডেন্ট তো বাদই, বাকি থাকলো কি? বাকি সবগুলোর মধ্যে কি একটাই রয়েছে, যে একটা হচ্ছে কি ইন। ফরেও বেশি অক্ষর, ফ্রমেও বেশি অক্ষর, বাকি রইল কি ইন, যেখানে কম অক্ষর রয়েছে। তাহলে যখন অ্যাক্সিডেন্ট কি বলে, দরিদ্রতায় মারা যাওয়াকে বোঝায়, ডেফিনেটলি সেক্ষেত্রে কি হবে? ডাইড ইন বসে। ক্লিয়ার? এবার আসেন আমরা যদি এবার এক্সাম্পল দেখি সেন্টেন্সের। এবার দেখেন পারেন কি পারেন না। ফর এক্সাম্পল আমি যদি বলি হি ডাইড ড্যাশ অ্যাক্সিডেন্ট, এটা কি হবে বলেন তো? হি ডাইড ড্যাশ অ্যাক্সিডেন্ট, বলেন এটা কি হবে? অ্যাক্সিডেন্টে মারা যাওয়া কি হবে? সে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, ডেফিনেটলি কি হবে? কমেন্ট করেন, সবার পার্টিসিপেশন দেখতে চাই, সবার সবার সবার, একেবারে প্রত্যেকে। কি হবে? আচ্ছা, রাবেয়া বুঝতে বলছে স্যার আপনার এই টেকনিক দিয়ে মনে রাখি। ওকে, থ্যাংক ইউ সো মাচ বুঝানোর। এগুলো কিন্তু এরকম হাজার টেকনিক আছে, পুরো প্রিপোজিশনের ক্লাসটাই, পুরো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্লাসটাই আমরা কিন্তু টেকনিক দিয়ে পড়াই, পুরো ক্লাসেই। মানে আমি সাধারণত টেকনিক দিয়ে পুরোটা পড়াই। তাহলে স্যার অসাধারণ, এক্সট্রাঅর্ডিনারি আইডিয়া। আচ্ছা, এক্সট্রাঅর্ডিনারি আইডিয়া ঠিক আছে, এখন এক্সাম্পলের মানে কি বলে, এটার উত্তর দেন। স্যার এত চমৎকারভাবে ব্রেনের দুপাশ ব্যবহার করতে পারেন স্যার, চমৎকার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। পূজা সেন বলছেন বাই, লুৎফুন নাহার বলছেন, রুকাইয়া শম্পা বলছেন, তারপর ফাতেমা বলছেন, ফাতেমা খাতুন বলছেন, মিষ্টি দাস বলছেন, তামান্না খাদিজা বলছেন, সুরাইয়া জান্নাত, সানজিদা বাই, এক্স্যাক্টলি সবাই পারছেন, ভেরি গুড। এরপরে যদি আমি বলি তাহলে এখানে হয়ে যাচ্ছে কি ডাইড বাই। তারপরে আমি যদি বলি হি ডাইড ড্যাশ ওভার ইটিং, এখানে কি হবে বলেন? হি ডাইড ড্যাশ ওভার ইটিং, এখানে কি হবে? এমন কত শত টেকনিক যে আপনার কাছ থেকে শিখেছি তার কোনো হিসাব নেই। থ্যাংক ইউ সো মাচ মাফিয়া প্রিয়া, থ্যাংক ইউ, ইট মিনস আ লট। শিখে তো অনেকেই, কিন্তু স্বীকার সবাই করতে পারে না। যারা স্বীকার করতে পারে, মানে ভালোকে প্রশংসাও সবাই করতে পারে না। যারা প্রশংসাটা নিতে পারে বা প্রশংসাটা করতে পারে, তারা ডেফিনেটলি এক্সট্রাঅর্ডিনারি। দেখবেন অনেকে আছে যে যদি আপনি তাকে সর্বোচ্চটাও দিয়ে দেন তাহলে বলবে বেশি ভালো, আবার ভালো না। তো সেজন্য যারা আসলে এটাকে স্বীকার করতে পারছেন তারা ডেফিনেটলি অনেকটাই এগিয়ে থাকেন। তাহলে এখানে হচ্ছে কি ডাইডের পরে এখানে কি বসবে? বাই বলছেন হচ্ছে কি, এখনো বাই না, ফ্রম। ডেফিনেটলি এটা হবে ডাইড ফ্রম ওভার ইটিং, মানে সে বেশি খেয়ে মারা গিয়েছে, তাই তো? বেশি খেয়ে মারা গিয়েছে। সিমিলারলি আমি যদি বলি হি ডাইড ড্যাশ, উপরেরটা কি লিখেছিলাম? অ্যাক্সিডেন্ট না, ড্যাশ ক্যান্সার। এবার যদি ক্যান্সার লিখি, আল্লাহ মাফ করুক, কারণ না হোক, বাট স্টিল হি ডাইড ড্যাশ ক্যান্সার, তাহলে এখানে কি হবে? রোগটা ধীরে 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 কি করে দিয়েছে? সূর্য গোপ ফ্রম বলছেন, এটা আগেরটার অ্যান্সার মনে হয় করছেন। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে বলেন? ডেফিনেটলি কি হবে? অনেক সুন্দর বোঝান, থ্যাংক ইউ সো মাচ। আমার কমেন্ট পড়েন না, এই যে পড়ে ফেললাম আপনার কমেন্ট, এই যে পড়ে ফেললাম আপনার কমেন্ট, তাই তো? অফ, তাই তো? একটা রোগ একটা মানুষকে কি করেছে? একটা রোগ একটা মানুষকে কি করে দিয়েছে? অফ করে দিয়েছে। তাহলে রোগটা যেহেতু অফ করে দিয়েছে, ডেফিনেটলি সেক্ষেত্রে কি হয়ে যায়? ডাইড অফ ক্যান্সার। তাহলে এরপরে যদি আমরা বলি হি ডাইড ড্যাশ কান্ট্রি, তাহলে এখানে কি হবে? ডেফিনেটলি ফর কান্ট্রি, কারণ দেশের জন্য অর্থে। এবং আমি সিমিলারলি যদি বলি হি ডাইড ড্যাশ ওভার ইটিং, তাহলে এখানে কি হবে? বেশি খেয়ে মারা যাওয়া, বেশি খেয়েছে, ডেফিনেটলি এখানে কি হবে? ফ্রম। সব থেকে বেশি অক্ষর, সব থেকে
বেশি অক্ষর হিসেবে আমরা ফ্রমটাই ব্যবহার করেছি, তাই তো? তাহলে স্যার আমি ইংলিশ একদম কম বুঝে, আপনার পড়ানো আসলেই সহজেই বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ রুমা বিশ্বাস। তো যারা রূপা বিশ্বাস, তো যারা এই ক্লাস থেকে উপকৃত হচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি একটা রিকোয়েস্ট করছি বা বলে রাখছি, যেটা হচ্ছে কি আপনারা যেমন উপকৃত হচ্ছেন এই ক্লাসটিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে প্রত্যন্ত অঞ্চলে যারাই ছড়িয়ে ছিটে থাকুক না কেন তারা যেন ক্লাসের যে সুবিধাটি আছে সেটা যেন পেতে পারে। এবং এটাও একটা বড় মন মানসিকতার পরিচয় দেয়া, যে যখন আপনি একটা ক্লাস দেখছেন আপনি একা জ্ঞানটাকে ছড়িয়ে দিতে হয়, তো আপনি একা বেনিফিটেড না হয়ে আমরা চেষ্টা করব সবার মাঝে যেন ক্লাসগুলো আমাদের ছড়িয়ে পড়ে, ঠিক আছে? তাহলে এই জায়গাটা যদি, এই টেকনিকটা যদি আমরা বুঝে থাকি, তাহলে এখানে দেখেন হি ডাইড ড্যাশ ওভার ইটিং, যেটা কিনা 2013 সালের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এসেছিল। এবার এই টেকনিক জানলে তো আপনি এক নিমেষে এটার অ্যান্সার করে ফেলতে পারতেন, তাই না? এক নিমেষে আমরা এটা অ্যান্সার করে ফেলতে পারতাম। তাহলে এটা বলা হচ্ছে হি ডাইড ড্যাশ ওভার ইটিং, ডেফিনেটলি এটা ডাইড ফ্রম ওভার ইটিং। এবার বলেন টেকনিকটা কেমন লাগে? স্যার প্রথমবার আপনার লাইভে আসলাম, ইংলিশ এত মজা, আজকে আপনার ক্লাস থেকে শিখলাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। শাহিন আলম বলছেন স্যার আপনি কিছু বোঝালেও ভুলি না। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আপনার পড়ানোর স্টাইলটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। তাহলে বলেন এই টেকনিকটা কেমন লাগলো? এরকম করে যদি আমরা প্রতিটা ক্লাসে পড়ি, আমরা জুমের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসে যদি পড়ি, ডেফিনেটলি এই জায়গার মধ্যে কি আর ভুল হবে? আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম এবং ভুল হওয়ার সুযোগটাও কিন্তু খুব কমে আসে, তাই তো? থ্যাংক ইউ স্যার, অনেক ভালো বোঝানো। ওকে, থ্যাংক ইউ সো মাচ, নিঃসন্দেহে ভালো ক্লাস নেন, এক্সেলেন্ট। তার মানে টেকনিকগুলো আপনাদের কাজে লাগছে। এরপরে যদি আমরা বলা হচ্ছে এ পারসন হু বিফোর another person, a person who before another person refers to, এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। নতুন চাকরির পরীক্ষার কারিকুলাম অনুযায়ী পিএসসি কর্তৃক প্রণীত যে প্রশ্নগুলো আছে এটা কেবল প্রাইমারি না, আমি বলবো এটা হচ্ছে হেডমাস্টার নিয়োগেও যারা আছে বা হেডমাস্টার নিয়োগের ক্ষেত্রেও এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন প্রশ্নটা কিন্তু খুব আসে। এবং আমরা যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আসে সেটা আমরা না জেনেই কিন্তু এটাকে অনেক সময় মানে পড়াটা অ্যাভয়েড করে যায়। আমরা টেনশনে পড়ে থাকি ভোকাবুলারি নিয়ে, সিনোনিম অ্যান্টোনিম নিয়ে। এই সিনোনিম অ্যান্টোনিম থেকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন খুব গুরুত্বপূর্ণ। এবং দেখেন 2022 সালের সর্বশেষ প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2022 সালের যে প্রশ্ন সেটা কিন্তু এটা। আমি বলেছিলাম যে আধুনিক বা ইদানিং কালের যে পরীক্ষাগুলো আছে সেখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আসে, যাকে এক কথায় প্রকাশ বলা হয়। তাহলে এক কথায় প্রকাশের মধ্যে বলা হচ্ছে এ পারসন হু বিফোর অ্যানাদার পারসন, মানে একজন ব্যক্তির আরেকজন, মানে পূর্বসূরি যাকে বলা হয়, একজনের আগে আরেকজন রয়েছে এমন ব্যক্তিকে আসলে কি বলা হয়? প্রেডিসেসর নাকি সাকসেসর? ঠিক আছে, তাহলে দেখেন এটাকে বলা হয় প্রেডিসেসর নাকি কন্টেম্পোরারি নাকি সুপিরিয়র নাকি সাকসেসর? বলেন, এটার অ্যান্সার করেন। আচ্ছা স্যার আপনার ক্লাসটা সত্যি অসাধারণ, খুবই ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। এটা বলছেন হচ্ছে সাবিহা আলম। বলা বাহুল্য ছিল যে উপমা দেব, ভাষা নাই স্যার, অসাধারণ ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। সূর্যগোপ, এই যে সূর্যগোপের কমেন্ট দেখে কিন্তু আমার ওনার নাম মুখস্থ হয়ে গিয়েছে। যারা প্রতিনিয়ত লাইভ ক্লাসে অ্যাক্টিভ থাকেন তাদের নামগুলো কিন্তু আমরা মনে রাখতে পারি। তারপরে বলছেন বৃষ্টি সরকার, অনেক ভালো লাগছে স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার, প্লিজ রিপ্লাই। আপনি প্রাইমারি দ্বিতীয় ধাপের ব্যাচগুলো সব ইংলিশ ক্লাস, আচ্ছা যাই হোক কিছু একটা বলেছেন, আবার কমেন্টটা করবেন। স্যার পেইড ব্যাচের সব রহস্য ফাঁস করে দিচ্ছেন? না, সব রহস্য ফাঁস করে দেই নাই পাগলা, আরো অনেক রহস্য রয়েছে। তো আরো অনেক রহস্য রয়েছে যে রহস্যগুলো ক্লাসেই আমরা দেব। তাহলে এখানে বলা হচ্ছে প্রেডিসেসর, ঠিক আছে? প্রেডিসেসর এবং সাকসেসরের যে ব্যাপারটা আছে, সেই প্রেডিসেসর যে কথাটা আছে সেটা হচ্ছে কি পূর্বসূরি, এবং সাকসেসর হচ্ছে কি উত্তরসূরি, কন্টেম্পোরারি হচ্ছে কি সমসাময়িক। কিভাবে মনে রাখতে পারি? আসেন একটা কথা বলবো, সারা জীবন মনে থেকে যাবে। দেখেন ABCD যদি গুনি আমি, ABCDEFGHIJKLMNOP, পিটা আগে চলে আসে, তাই তো? পিটা আগে আসে এবং এসটা কখন আসে? সাকসেসরের যে এসটা আছে হচ্ছে পরে। তাহলে যেহেতু প্রেডিসেসরের পিটা আগে আসে এবং এসটা যেহেতু পরে আসে, তার মানে যেটা আগে আছে সে পূর্বসূরি, পূর্বে এসেছে, এবং যেটা পরে আছে সেটা কি উত্তরসূরি বা সাকসেসর, তাই তো? তাহলে পি যেহেতু এস এর আগে আছে, তাহলে প্রেডিসেসর হচ্ছে এ পারসন হু বিফোর অ্যানাদার পারসন, তাকে বলা হচ্ছে কি পূর্বসূরি। এবং যদি আমরা বলি যে সাকসেসর, যার অর্থ হচ্ছে কি উত্তরসূরি, তাহলে এসটা যেহেতু পরে আছে, সাকসেসর হচ্ছে উত্তরসূরি। সিমিলারলি কন্টেম্পোরারি কথাটির অর্থ যদি আমি বলি, যাকে বলা হয় কি জানেন? সমসাময়িক। সমসাময়িক মানে একই সময়ে যদি কেউ বিলং করে থাকে তাকে বলা হয় কন্টেম্পোরারি, ঠিক আছে? তাহলে এটা যদি আমরা দেখি, এ পারসন হু ইজ অ্যানাদার পারসন,
প্রেডিসেসর বলা যায়। এরপরে আসেন বলা হচ্ছে কোন বাক্যটি, কোন বানানটি শুদ্ধ। বানান, স্পেলিং কারেকশন থেকে প্রতি প্রাইমারি পরীক্ষায় একটি মিনিমাম প্রশ্ন আসবে এবং সেই প্রশ্ন পারতে গেলে কিছু টেকনিক রয়েছে, কিছু গুরুত্বপূর্ণ স্পেলিং রয়েছে, যে স্পেলিংগুলো আমরা পরবর্তীতে ক্লাসে দেখে ফেলবো। বাট এখন যেটা বলছি যে কোন বানানটি শুদ্ধ সেগুলোর টেকনিক যদি আমি বলি, ঠিক আছে? তাহলে যদি আমি বলি স্যার অনেক সুন্দর টেকনিক বোঝান, যারা ইংরেজি কম বোঝে তারাও বুঝবে। আচ্ছা যাই হোক, আমার পুরনো স্টুডেন্ট যারা আছেন তারা ক্লাসে কমেন্ট করতে পারেন যে ক্লাসের টেকনিকগুলো পরবর্তীতে পরীক্ষায় গিয়ে মনে পড়ে কিনা। কার কার পরীক্ষায় গিয়ে ক্লাসের টেকনিকগুলো মনে পড়েছে কমেন্ট করবেন তো। পরীক্ষার হলে গিয়ে ক্লাসের যেগুলো পড়াই সেগুলোই যেহেতু বললাম যে বেশিরভাগ ক্ষেত্রে কমন পড়ে, কে কে মনে করতে পেরেছেন? ঠিক আছে, তাহলে যদি আমরা বলি যে আমাদের পছন্দের জাহিদ স্যার, ওকে থ্যাংক ইউ সো মাচ। তাহলে এখানে বলা হচ্ছে কোন বানানটি শুদ্ধ, বলেন। খ, এম্বারাসমেন্ট। দেখেন এখানে একটা জিনিস টেকনিক করতে পারি আমরা, স্পেলিং কারেকশনের ক্ষেত্রে জোড়া জোড়া একটা টেকনিক রয়েছে, যে জোড়া জোড়া টেকনিকটা খুব গুরুত্বপূর্ণ। দেখেন এম্বারাসমেন্ট কথাটির মধ্যে ডাবল আর এবং ডাবল এস কথাটি রয়েছে। দেখেন এম্বারাসমেন্ট, ডাবল আর এবং ডাবল এস, এরকম ডাবল ডাবল জিনিসটাকে মনে রাখতে পারলে অনেকগুলো স্পেলিং কিন্তু ক্লিয়ার করা যায়, বা অনেকগুলো স্পেলিং কিন্তু কারেক্টলি সলভ করা যায়। তাহলে কি বললাম, জোড়া জোড়া টেকনিক। স্পেলিং কারেকশনের ক্ষেত্রে আমরা কি করব, জোড়ায় জোড়ায় অ্যান্সার করার চেষ্টা করবো, যে এটা জোড়ায় জোড়ায় মিলে গেলে সাধারণত এরকম অনেকগুলোই স্পেলিং রয়েছে। এবং স্পেলিং এর ক্ষেত্রে আরো একটা কথা বলে দেই, যেগুলোর থেকে বেশি পরীক্ষায় আসে প্রশ্ন, রোগ বালাইয়ের নাম। যেমন আমি যদি বলি ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, এই জাতীয় রোগ বালাইয়ের নাম যেগুলো একটু কনফিউজিং। পাশাপাশি আরো কয়েকটি জিনিস আছে যেগুলো একটু স্পেলিংগুলো একটু ডিফারেন্ট, যেমন লেফটেন্যান্ট। তো লেফটেন্যান্টটাকে আমরা কি বলি, লেফটেন্যান্ট হচ্ছে লাইউটেন্যান্ট, মিথ্যা তুমি 10 পিঁপড়া, এটাকে দিয়ে মনে রাখতে পারি। পাশাপাশি আমি যদি বলি কলোনেল, যেটাকে আসলে স্পেলিং এর মধ্যে COLO এরকম করে আমরা লিখে থাকি। পাশাপাশি সাইকোলজি, যেটাকে পি দিয়ে শুরু হয়েছে। তারপরে দ্যাগ হ্যামারশোল্ড, যিনি হচ্ছেন ইউএনের প্রেসিডেন্ট, ইউএনের কি বলে যে চিফ ছিলেন পূর্বে, তার নামের স্পেলিংটাও কিন্তু মানসিক দক্ষতা অংশে একবার এসেছিল BCS এ। তারপর যদি আমি বলি নমফেন, সেটার স্পেলিংটা কি, পি দিয়ে শুরু হয়। এরকম কিছু ডিফারেন্ট স্পেলিং আছে যেগুলো থেকে পরীক্ষা আসে, সেগুলোকে কিন্তু খুব ভালো করে আমরা দেখে ফেলবো, অর্থাৎ ইউনিক স্পেলিংগুলো আছে। তাহলে এখানে অনেকেই কমেন্ট করছেন, সীমা খাতুন এম্বারাসমেন্ট। আচ্ছা, স্পেলিং অনেক সমস্যা হয়েছে, স্পেলিং এর সমস্যাকে দূর করার জন্য সঠিক স্পেলিংটা প্র্যাকটিস করবেন, দ্যাট উইল বি ইনাফ। তাহলে যদি আমরা বলি কোন বাক্যটি শুদ্ধ বা কোন বানানটি শুদ্ধ, এম্বারাসমেন্ট, তাই তো? রেশমা বলছেন আপনারা অনেকে মানে কি বলে লাইউটেন্যান্টে চলে গিয়েছেন, মানে ওই যে লেফটেন্যান্টে, এম্বারাসমেন্ট। তাহলে এম্বারাসমেন্ট হচ্ছে, হ্যাঁ আরেকটা সুনামি, টুসনামি, যে সুনামির যে স্পেলিংটা সুনামি, সেই সুনামির আগে কিন্তু টি আসে। এরকম কিন্তু ডিফারেন্ট কিছু স্পেলিং রয়েছে যেগুলো পরীক্ষায় এসে থাকে। এরপরে যদি আমরা যাই, বলা হচ্ছে আই স ড্যাশ ওয়ান আইড বেগার। 2013 সালের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ, 2013 সালের প্রশ্ন। বলেন তো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে বলেন, এটার অ্যান্সার কি হবে? কমেন্ট করতে থাকেন। বলা হচ্ছে আই স ড্যাশ ওয়ান আইড বেগার, কি হবে এটার অ্যান্সার? আচ্ছা স্যার, আমি বিদ্যাবাড়ির ক্লাসে আজ নতুন। আচ্ছা, আপনাকে স্বাগতম। এটা বলছেন হচ্ছে তুলি। আরো যেন অনেকেই মানে কি বলে জয়েন করতে পারে, ভিডিওটি আপনারা মেনশন করে দিতে পারেন এবং শেয়ার করে দিতে পারেন। এ ওয়ান আইড ম্যান, মরিয়ম ইসলাম বলছেন এ ওয়ান আইড ম্যান। আচ্ছা, আপনারা আগের দু একজন আগের গুলোই লিখছে। মাহমুদা আক্তার বলছে জানি না। আচ্ছা যাই হোক, না জানাও যে একটা বলার জিনিস, সেটা বুঝলাম। স্যার আপনি আমার আম্মুর খুব পছন্দের, আপনার জুম ক্লাস সবগুলোকে আম্মু দেখতো। ওকে, থ্যাংক ইউ সো মাচ দেওয়ান মিম। আচ্ছা, তাহলে চোখের বালি সালমান, কেন চোখের বালি সালমান কেন হলেন? আপনি সালমান খান হইতেন, চোখের বালি হওয়ার কি দরকার ছিল? স্যার আপনার শেখানোর টেকনিকগুলো সত্যিই অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। লোপা মণ্ডল বলছেন। তাহলে আব্দুল মজিদ বলছেন হচ্ছে গ। তারপরে হচ্ছে শম্পা হাফিজ বলছেন হচ্ছে কি এম্বারাসমেন্ট হচ্ছে যে কোনো কিছু নিয়ে বিরক্ত হওয়া আর কি, এম্বারাস হওয়া বলি না আমরা। এ ওয়ান আইড ম্যান সাবিহা আলম বলছেন স্যার আপনার ফ্রি ক্লাসগুলোতে আমরা আমার উপকার হয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ইমরান বলছেন। তারপরে অন্তরাত্মাই সব, কঠিন নাম, গ বলছেন। এ ওয়ান আইড ম্যান, ঠিক আছে। আবার উম্মে হাবিবা রিমা বলছেন এ। রুমি চৌধুরী বলছেন হচ্ছে কি স্যার আমিও নতুন। ওকে, রুবি চৌধুরী আপনাকেও স্বাগতম। তারপরে বলা হচ্ছে খালিদ হাসান বলছেন হচ্ছে সি ওয়ান আইড ম্যান, এ ওয়ান আইড ম্যান, তাই তো? সাজিয়া বলছেন হচ্ছে সি ওয়ান আইড ম্যান। অন্তরাত্মাই সব, অন্তরাত্মাই সব একবার তো বলেছেন, আপনার নামটা খুব ইউনিক। আমি নতুন, এ নাম্বার না, এ নাম্বারটা হয়নি, এ ওয়ান আইড ম্যান না।
স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে, এ ওয়ান আইড ম্যান। আচ্ছা আসেন, এই জায়গায় একটা ট্রিক আছে, এই প্রশ্নটা দিয়ে আমরা একটা ট্রিক করতে পারি। সেই ট্রিকটা কি? ফর এক্সাম্পল আমরা যদি খেয়াল করে দেখি, বেগারের পূর্বে যখন এ ওয়ান আইড অথবা এন ওয়ান আইড, এই দুটো কি বলে যে এন ওয়ান আইড ম্যান অথবা এ ওয়ান আইড ম্যান, এই দুটো নিয়েই কিন্তু কনফিউশন হতে পারে, তাই তো? কারণ এ আর্টিকেলটা ওয়ানের পূর্বে, অর্থাৎ ও যেহেতু একটা ভাওয়েল, তার পূর্বে হিসেবে আর্টিকেল এ হওয়ার কথা না, এন হওয়ার কথা, তাই না? ও একটা ভাওয়েল, ভাওয়েলের পূর্বে আর্টিকেল এন হওয়ার কথা, কিন্তু এখানে কেন পরিবর্তন হয়েছে? ওয়ানের পূর্বে কেন এ বসেছে? এটাকে বোঝাতে গেলে আপনাদেরকে একটা কথা বলতেই হবে যে আর্টিকেল ব্যবহারের ক্ষেত্রে এবং এন এর ব্যবহারের পার্থক্য বোঝার ক্ষেত্রে উচ্চারণগত পার্থক্যটাই মনে রাখতে হয়, কিভাবে উচ্চারিত হয়েছে। যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি ভাওয়েলের মতো করে উচ্চারিত, আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে কি, ভাওয়েলের পূর্বে আর্টিকেল এন বসে, কনসোনান্টের পূর্বে আর্টিকেল এ বসে, বাট দ্যাট ইজ নট দ্য প্রপার থিং। দ্য প্রপার থিং ইজ ভাওয়েলে অথবা ভাওয়েলের মতো উচ্চারণ হতে গেলে উচ্চারিত শব্দগুলোর পূর্বে আর্টিকেল এন বসে, কনসোনান্ট অথবা কনসোনান্টের মতো উচ্চারিত শব্দগুলোর পূর্বে আর্টিকেল এ বসে। প্রমাণ দেখবেন, আসেন দেখি। ফর এক্সাম্পল আমি যখন বলছি বুক, ভাওয়েল না, এটা তো কনসোনেন্ট, তাহলে কনসোনেন্টের পূর্বে আর্টিকেল এ বসেছে। কিন্তু সিমিলারলি আমি যদি বলি অ্যান অরেঞ্জ, ও একটা ভাওয়েল, ভাওয়েলের পূর্বে আর্টিকেল এ বসেছে। ভাওয়েল কি কি আমরা জানি, এ ই আই ও ইউ, তাহলে ভাওয়েলের পূর্বে আর্টিকেল এন বসেছে, কনসোনেন্টের পূর্বে আর্টিকেল এ বসেছে, কোনো সমস্যা নাই। কিন্তু আবার বলা হয় এ ওয়ান আইড ম্যান, আবার ওই দিক দিয়ে বলা হয় অ্যান অনেস্ট ম্যান, তাই তো? খেয়াল করে দেখেন, ওয়ানের পূর্বে কেন আর্টিকেল এ হয়েছে? এইচ তো আবার কনসোনেন্ট, তার পূর্বে কেন আর্টিকেল এন হয়েছে? কারণ উচ্চারণ। খেয়াল করে দেখেন যে যখন বলা হচ্ছে এ ওয়ান আইড ম্যান কথাটি, ওয়ানের উচ্চারণটা বাংলায় বা ইংরেজিতে যদি আমি বলি উচ্চারণটা এরকম, ডব্লিউ এ এন, ওয়ান। এখন ডব্লিউ যেহেতু একটা কনসোনেন্ট, তাহলে কনসোনেন্টের পূর্বে হবে আর্টিকেল এ। কিন্তু যখন আমি ভাওয়েলের কথা বলছি বা ভাওয়েলের মতো উচ্চারণের কথা বলছি, দেখেন অনেস্ট এইচ দ্বারা শুরু হয়েছে, বাট স্টিল উচ্চারণটা হয়েছে কেমন, অনেস্ট, এরকম না ও দ্বারা ও এর মতোই তো উচ্চারিত হয়েছে, তাই তার পূর্বে কি আর্টিকেল অ্যান বসেছে। সিমিলারলি আমি যদি সঠিক ভাবে খেয়াল করে দেখি যে অ্যান এমবিবিএস বলা হয়, অ্যান এমবিবিএস কেন বলা হয়, কিন্তু আবার সিমিলারলি এ বিবিএ এটা কেন বলা হয়? খেয়াল করে দেখেন, এমবিবিএস মানে সংযুক্ত নামের প্রথম অক্ষর যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয়, তার পূর্বেও আর্টিকেল অ্যান বসে যায়। দেখেন এমবিবিএস এর উচ্চারণটা আমরা কিভাবে করে থাকি, এম এমন করে না, যেখানে এ এম এমনই তো উচ্চারণটা হয়, তাহলে ভাওয়েলের মতো হয়েছে, তার পূর্বে আর্টিকেল কি অ্যান বসেছে। কিন্তু বিবিএ যখন বলা হচ্ছে উচ্চারণটা হচ্ছে বি এর মতো, তাহলে বি যেহেতু একটা কনসোনেন্ট, তার পূর্বে আর্টিকেল কি বসেছে, এ বসেছে। সিমিলারলি আরো একটা জায়গা যদি বলি আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট, সেক্ষেত্রে দেখেন ইউনিভার্সিটি, ইউ তো একটা ভাওয়েল, তাহলে তার পূর্বে কেন এ বসেছে? কারণ এর উচ্চারণটা ইউ এর মতো হয়েছে, যেটা হচ্ছে ওয়াই ইউ, ইউ এর মতো হয়েছে। বাংলায় যদি আমি বলি ইউ এর মতো, এরকম ইউ এর মতো, যেখানে ওয়াইটা হচ্ছে কি একটা কনসোনেন্ট, তাহলে কনসোনেন্টের মতো উচ্চারিত হলে তার পূর্বে আর্টিকেল কি বসবে, এ বসবে। এবং যদি আমরা খেয়াল করে দেখি ভাওয়েলের মতো উচ্চারিত হলে তার পূর্বে আর্টিকেল অ্যান বসতো, তাই তো? এখন খেয়াল করে দেখেন তো, আমরা ইউনিভার্সিটি স্পেলিং তো লিখলাম, শুধু ভার্সিটি স্পেলিংটা করে দেন তো আমাকে, ভার্সিটি স্পেলিং, শুধু ভার্সিটি, ইউনি বাদ দিয়ে ভার্সিটি স্পেলিং, দেখি কে কে কি কি করেন। ভার্সিটি স্পেলিং কি হবে বলেন তো? ভার্সিটি স্পেলিং কি হবে? শুধু ভার্সিটি স্পেলিং। স্যার ইউ এর মতো উচ্চারিত হয়েছে এই ইউনিভার্সিটি। স্যার আপনি আমার অনেক ফেভারিট টিচার, স্যার আপনি যদি প্রাইমারি ফার্স্ট ব্যাচে ক্লাস নিতেন অনেক ভালো হতো। আমি তো প্রাইমারি অনেক ব্যাচে ক্লাস নিচ্ছি। এক্স্যাক্টলি, সুমি চৌধুরী পেরেছেন। অচেনা পড়ি লিখেছেন আলহামদুলিল্লাহ। ওকে, অন্ধের জগতে ছিলাম, আচ্ছা অন্ধের জগতে ছিলেন, আচ্ছা ঠিক আছে। এরকমই আমরা যখন 2 ঘন্টা করে 15টা ক্লাস নিব বা 20টা ক্লাস নিব ইংরেজির উপরে, আপনার ইংরেজির যত দুর্বলতা আছে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। স্যার আপনার বা হাতের লেখাটা আমি শিখতে চাই, শিখতে চান?
অভ্যাস করার চেষ্টা করেন। স্যার আমি আপনার ইংরেজি ক্লাসের ফ্যান। আচ্ছা ঠিক আছে, ফ্যান লাগবে না, এসি লাগবে, যদিও শীতকাল এখন এসি লাগবে না, এখনো এসির দরকার নেই। হ্যাঁ, এসির থেকে মনে পড়লো এসিটা ছেড়ে দেন, গরম লাগতেছে। ওকে স্যার, আপনার হাতে জাদু আছে মুখের সাথে, আল্লাহ, ও আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, ভালো কোনো একটা কথাই নিশ্চয়ই বলেছেন। তাহলে ভার্সিটি না, এক্স্যাক্টলি ভুল করেছেন, যে ই দিয়ে লিখেছেন, কেউ কেউ আছেন এরকম লিখেছেন VER, শুধু ভার্সিটি এরকম না, দিস ইজ নট দ্য প্রপার স্পেলিং। ভার্সিটি স্পেলিংটা হচ্ছে VARSITY। ইউনিভার্সিটি লিখলে ই হবে, কিন্তু শুধু ভার্সিটি লিখলে কি হবে? এ হবে, ঠিক আছে? তাহলে এই জায়গাটা যদি আমরা চলে যাই, এ ওয়ান আইড ম্যান, তাহলে আই স আ ওয়ান আইড বেগার, ডেফিনেটলি এখানে কি হয়ে যাবে? অপশন সি হয়ে যাবে অ্যান্সার, যেহেতু ভাওয়েলের মতো উচ্চারিত না হয়ে কনসোনেন্ট, ও কনসোনেন্টের মতো উচ্চারিত হয়েছে, অর্থাৎ ও দ্বারা শুরু হওয়া সকল শব্দের ক্ষেত্রেই তার পূর্বে আর্টিকেল এ বসে থাকে, মানে সরি, সকল শব্দের পূর্বে আর্টিকেল অ্যান বসে, কিন্তু ওয়ানের পূর্বে সাধারণত আর্টিকেল এ বসে যায়। তাহলে এর পরে যদি বলি, বলা হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে অনেস্টি কি বলেন? অনেস্টি কি হিসেবে কাজ করছে? কমেন্ট করেন তো, অনেস্টি কি হিসেবে কাজ করছে? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে অনেস্টি কি? হোয়াট ইজ অনেস্টি? স্যার আপনার কি আলাদা ব্যাচ আছে? না, আমি বিদ্যাবাড়িতেই একমাত্র ক্লাস নেই, ঠিক আছে? স্যার আপনার ক্লাস করতে খুব ভালো লাগে। স্যার আমার কমেন্ট পড়েন না আপনি? জি, আপনার কমেন্ট পড়ে ফেললাম, আকলিমা আক্তার। তারপরে হচ্ছে আপনাকে আল্লাহ হায়াত দান করুক। ওকে, থ্যাংক ইউ সো মাচ কলিমুল্লাহ। ওকে, ভার্সিটি VARSITY, ওয়ান আই। আচ্ছা, বিউটি স্টাডি, আচ্ছা ঠিক আছে। আপনি রেগুলার করান, ক্লাস নেন? আপনি রেগুলার কোথায় ক্লাস? আমি রেগুলার বিদ্যাবাড়িতেই ক্লাস নেই স্যার। তাহলে সীমা খাতুন বলছেন অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই তো? অ্যাবস্ট্রাক্ট নাউন বলছেন সীমা খাতুন। স্যার সবাই আপনার ইংরেজি ক্লাসের রুম হিটার। ও, শীতকালের রুম হিটার না ভাই, শীতকাল আর গরমকাল হোক, আবার এসিটা দরকার, হিটার টিটার দরকার নাই, হিটার তো চুলার সামনে গিয়ে বসে থাকলেই হয়ে যায়। তাহলে যদি আমরা বলি ভার্সিটি, আরেকজন হচ্ছে ভার্সিটি কি লিখলেন? অন্তরাত্মাই সব, আপনি তো আমাকে কষ্ট দিয়ে ফেললেন, এরকম না ভার্সিটি স্পেলিং। আচ্ছা, আমাদের শেয়ার মাত্র আছে এখন হচ্ছে 540, হইল কিছু? ক্লাসে এতজন আছেন, প্রায় 3000-এর মতো তো এখনো আছেন, আমরা আরো শেয়ার চাই, যারা দেননি তারা আরো দিয়ে দেন। তাহলে এখানে অনেকেই কমেন্ট করছেন হচ্ছে কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটি? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ডেফিনেটলি। অনেস্টি কথাটা হচ্ছে সততা, যাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কেবল অনুভব করা যায়, তাকে আমরা কি বলতে পারি? অ্যাবস্ট্রাক্ট নাউন। সেক্ষেত্রে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এমন নাউনগুলো কোনগুলো হতে পারে? আমি যদি বলি লাভ, ভালোবাসা, যাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কেবল অনুভব করা যায়। ঠিক তেমনি আপনি যদি বলেন বিউটি, সেটাকেও কিন্তু দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কেবল অনুভব করা যায়। ইউ ক্যান ফিল ইট। সিমিলারলি আপনি যদি বলেন হচ্ছে চাইল্ডহুড, আপনি যদি বলেন ম্যানহুড, আপনি যদি বলেন ইনফ্যান্সি, যার অর্থ হচ্ছে শৈশবকাল, আপনি যদি বলেন এই জাতীয় কথা, স্যাডনেস, হ্যাপিনেস, এরা প্রত্যেকেই হচ্ছে কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। বলেছিলাম পার্টস অফ স্পিচের নাউন প্রোনাউন থেকে প্রশ্ন কিন্তু এসে থাকে, তাই তো? এরপরে যদি আমরা বলি, বলা হচ্ছে দিস নেকলেস ইজ মেড অফ গোল্ড, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বলেন এখানে কি হবে? দিস নেকলেস ইজ মেড ড্যাশ গোল্ড, কি হবে এখানে বলেন? কি হবে এটা? কমেন্ট করেন। অ্যাবস্ট্রাক্ট নাউন আপনারা আগেই পড়ে আছেন এখন। স্যার প্রিয় স্যার আপনার ক্লাসগুলো আচ্ছা অনেক, আবার আরেকবার রিপিট করবেন কমেন্টটা, আমি দেখতে পাইনি পুরোটা। স্যার আমার বেবি ওয়েলকাম করেন, আপনাকে দেখছে। ওকে, ওয়েলকাম তানিয়াস বেবি। আচ্ছা স্যার আপনার ক্লাস খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট বলছেন অন্তরাত্মাই সব, ডি ম্যাটেরিয়াল নাউন, আচ্ছা গোল্ড। ওকে, ঠিক আছে। তাহলে ম্যাটেরিয়াল নাউনকে শেখার একটা ইউনিক টেকনিক আপনাদেরকে বলে দিব, সেটা হচ্ছে কি, ম্যাটেরিয়াল নাউনকে বাজার থেকে সবসময় পরিমাপক এককে কেনা হয়ে থাকে। জাস্ট একটা কথা, এতটুকু মাথায় রাখলে ম্যাটেরিয়াল নাউন নিয়ে আর কোনো কনফিউশন নাই। ম্যাটেরিয়াল নাউনকে আমরা বাজার থেকে সবসময় কিভাবে কিনে থাকি? পরিমাপ করে কিনে থাকি, যাকে আপনি কেজি, টন, সেপ্টিক অথবা ভরি, আনা এরকম এককে কিনে থাকি, সেগুলোই হচ্ছে কি কোন নাউন? ম্যাটেরিয়াল নাউন। আদিতি দাস বলছেন ম্যাটেরিয়াল নাউন, আদিতি দাস বলছেন ম্যাটেরিয়াল নাউন, কার্তিক চন্দ্র বলছেন ডি, যেখানে ম্যাটেরিয়াল নাউনই বলছেন, খাদিজা কবিতা বলছেন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, বিউটি স্টাডি বলছেন ম্যাটেরিয়াল, সবাই এটা ম্যাটেরিয়াল। তাহলে আমি জাস্ট একটা কথা লিখে দেই যে ম্যাটেরিয়াল নাউনকে
ম্যাটেরিয়াল নাউনকে বাজার থেকে পরিমাপ করে কেনা হয়, পরিমাপ করে কেনা হয়, জাস্ট এতটুকু দিয়ে ম্যাটেরিয়াল নাউনটা ক্লিয়ার হয়ে যায়। এখন বাজার থেকে পরিমাপ করে কোন কোন জিনিস কিনে থাকেন, ফর এক্সাম্পল আমি যদি বলি বাজার থেকে আমি কিনে থাকি রাইস, পরিমাপক এককে কিনে থাকি। বাজার থেকে আমি কাঠ, উড, পরিমাপক এককে কিনে থাকি সেপটিক, এই পরিমাপক এককে। এছাড়াও যদি আমি বলি বাজার থেকে আমরা কি পরিমাপক এককে কিনে থাকি, গোল্ড, ভরি এককে, আনা এককে, টন এককে, এভাবে কিনে থাকি। এছাড়াও আমি যদি বলি ওয়াটার, কিভাবে কিনে থাকি, লিটার এককে, তাই তো? অর্থাৎ এইরকম করে পরিমাপক এককে যা কিনে থাকি সেগুলোই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। সুগার, সল্ট, প্রত্যেকেই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে এখানে যদি আমরা বলি ডেফিনেটলি নেকলেস, দিস নেকলেস অফ কি বলে, দিস নেকলেস ইজ মেড অফ গোল্ড, তাহলে গোল্ডটাকে আমরা কিভাবে পরিমাপ করে কিনে থাকি? চিন্তা করেন তো, গোল্ডটাকে আমরা ভরি এককে পরিমাপ করে কিনে না, ভরি। তাহলে যেহেতু ভরি এককে পরিমাপ করে কিনে থাকি সেটা ডেফিনেটলি কি হয়ে যায়, ম্যাটেরিয়াল নাউন হয়ে যায়। তাহলে দিস নেকলেস ইজ মেড অফ গোল্ড, ম্যাটেরিয়াল নাউন। বলে রাখছি প্রাইমারি প্রথম ধাপের রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট এবং ময়মনসিংহ যে প্রথম ধাপের সার্কুলার প্রকাশিত হয়েছে সেখানে 60% ডিসকাউন্টে টার্গেট 80+ যে লাইভ ব্যাচ আছে সেখানে কিন্তু আপনারা ভর্তি হইতে মানে চাইলেই কিন্তু ভর্তি হতে পারেন, অথবা এই সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য কিন্তু বিদ্যাবাড়ির সাথে যোগাযোগ করতে পারেন। এবং যেখানে 60% মহাছাড়ে যদি আমি বলি, আগে যেটা কোর্স ফি ছিল হচ্ছে 6,000 টাকা, সেটা এখন কিন্তু অনলি 2,400 টাকা, 60% একটা মহাছাড়। এই সুযোগটা কিন্তু মিস করা ঠিক হবে না। যেহেতু পরীক্ষা দিবেন, এই প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেন না, যেহেতু পরীক্ষা দিবেনই সেক্ষেত্রে ডেফিনেটলি প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেবেন। এবং শেষ বলে কোনো কিছু নেই। একজন বললেন স্যার জীবনের শেষ মুহূর্তে এসে পেলাম আপনাকে, শেষ বলে কোনো কথা নেই। আপনি যদি 3 থেকে 4 মাস ভালো করে পড়ালেখা করেন, 3 থেকে 4 মাসের জন্য আপনি প্রিপারেশন নিতে পারবেন, বা 3 থেকে 4 মাসে পরিপূর্ণভাবে প্রিপারেশন নিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন এবং চাকরিও হবে, এরকম আছে। তারপরে বলা হচ্ছে প্রাইমারি দ্বিতীয় ধাপ, যেখানে ঢাকা, চট্টগ্রামের জন্য আসলে সার্কুলারটি প্রকাশিত হয়েছে, যেখানে 60% ডিসকাউন্টে টার্গেট 80+ লাইভ ব্যাচে ভর্তি চলছে, যেখানে ভর্তি ফি অ্যাগেইন 6,000 থেকে 2,400-তে আমরা নামিয়ে এনেছি জাস্ট ফর দ্য টাইম বিং। এই লাইভ ক্লাস চলে থাকা অবস্থায় যদি আপনি ভর্তি হন ডেফিনেটলি কিন্তু 60% ডিসকাউন্টে আপনি ভর্তি হয়ে যেতে পারেন, ঠিক আছে? তারপরে যদি আমরা বলা হচ্ছে আজকে তো আমার ক্লাস আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই যে আয়োজনটি আছে বিদ্যাবাড়ির, সেই আয়োজনটি স্যার মুকুল স্যার বলেছে উপাদান, তাই আমরা এভাবে মনে রাখতে পারি ডেফিনেটলি। তাহলে এই আয়োজনটি কিন্তু প্রতিনিয়ত চলতে থাকবে। আজকে আমি ক্লাস করালাম, তারপরের দিন আপনাদের শ্রদ্ধেয় রফিক স্যার আছে যিনি গণিতের ক্লাস করাবেন, 16 তারিখে আছেন বাংলা, শ্রদ্ধেয় ওশান স্যার আছেন, আন্তর্জাতিক বিষয়াবলিতে মিলন স্যার আছেন শ্রদ্ধেয়, তারপরে বিজ্ঞানে আছেন শ্রদ্ধেয় ইরফান স্যার, এবং সর্বশেষে বাংলাদেশ বিষয়াবলিতে আছেন শ্রদ্ধেয় অভ্র স্যার। এই জিনিসগুলো আপনারা প্রতিদিনই কিন্তু সন্ধ্যা 7টার মধ্যে, সন্ধ্যা 7টায় লাইভ ক্লাসের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, এবং প্রত্যেকটা সাবজেক্টের সাবজেক্টিভ গাইডলাইন কিন্তু আপনারা সাথে সাথে পেয়ে যাচ্ছেন, এবং লাইভ ক্লাসগুলো কিন্তু সন্ধ্যা 7টা থেকেই হবে। স্যার আপনি আমার কমেন্ট পড়েন না কেন? এই যে আপনার কমেন্ট পড়ে ফেললাম। তাহলে অ্যাম্বিডেক্সটারাস, স্যার অ্যাম্বিডেক্সটারাস, আচ্ছা অ্যাম্বিডেক্সটারাস কথাটি আবার সবাইকে একটু বলে দিচ্ছি। অ্যাম্বিডেক্সটারাস হচ্ছে বাংলায় সব্যসাচীর ইংরেজি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেটাকে বলা হয়, অর্থাৎ আমরা বাংলায় যেটাকে বলি যে 2 হাত যা সমান তালে চলে তাকে বলা হয় সব্যসাচী। ঠিক তার ইংরেজি কথাটি সেটি হচ্ছে ওয়ান হু ক্যান ইউজ ইদার হ্যান্ড উইথ এইজ ইজ নোন অ্যাজ অ্যাম্বিডেক্সটারাস, অর্থাৎ যে কিনা 2 হাত সমান তালে চলাতে পারে, তাই তো? তাহলে তারপরে যদি বলা হচ্ছে নিচের কোন বাক্যটি শুদ্ধ? খুবই গুরুত্বপূর্ণ, খুবই কনফিউজিং একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, খুবই কনফিউজিং একটা প্রশ্ন, যে প্রশ্নটাকে আমরা সলভ করবো। আগে আপনারা অ্যান্সার করেন তো দেখি, এবং এটা আমি চাই সর্বোচ্চ মানুষ দেখুক, এই সলভটা সর্বোচ্চ মানুষ দেখুক। সেক্ষেত্রে ডেফিনেটলি আপনারা যারা আছেন, আপনাদের যারা ফ্রেন্ডরা আছেন তাদেরকে মেনশন করে দিতে পারেন, সর্বোচ্চ স্টুডেন্টরা এটা আমার পাক, সেটা আমি চাই। সর্বোচ্চ স্টুডেন্টরা এটা সলভ করতে পারুক, এটা আমি চাই। কারণ দেখা গিয়েছে এটা খুবই কনফিউজিং, এবং স্টুডেন্টদের কোনো না কোনো জায়গায় এটা নিয়ে কনফিউশন হয়, কোনো না কোনো জায়গায়। তো সেই কনফিউশনটা, এটাকে আজকের পর থেকে আর জীবনে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। সাউদা বলছেন হচ্ছে জাহিদ স্যার সেরা রে, ওকে থ্যাংক ইউ সো মাচ সাউদা। আচ্ছা 9টা 15 মিনিট আপনার ক্লাস আছে স্যার, সেই ক্লাস তো সকাল থেকেই চলছে, তো কি হয়েছে? আচ্ছা 15 মিনিট পরে অ্যাড হয়েছি তাই কিছুটা মিস করে ফেলেছি, সমস্যা নেই, এখন থেকে থাকলেই চলবে। এই জন্য ক্লাসটা শেয়ার দিয়ে রাখবেন প্রোফাইলে, তাহলে আপনি পরবর্তীতে এটা টেনে টেনে দেখতে পারবেন আর কি। তাহলে এটাকে বলা হচ্ছে কি চাকরি হয়নি কেন? আচ্ছা আরেকজনকে মনে হয় বলছেন। আচ্ছা এটার অ্যান্সার বলা হচ্ছে আই এম সিনিয়র 2। আচ্ছা এখানে
স্যার আপনাদের সবার ক্লাস ভালো লাগে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখানে ডেফিনেটলি সিনিয়র টু যে কথাটি সাধারণত প্রিপোজিশন হিসেবে আমরা মোর সিনিয়র দ্যান বা সিনিয়র দ্যান এই জাতীয় কথাগুলো বলে কিন্তু অভ্যস্ত, বাট কথাটি আসলে সিনিয়র টু, জুনিয়র টু, সুপিরিয়র টু, ইনফেরিয়র টু, প্রেফার টু, যেগুলো চাকরি পরীক্ষায় এসে থাকে। আসেন লিখে ফেলি কোন শব্দগুলোর পরে সাধারণত টু বসে। সেই শব্দগুলো হচ্ছে প্রথমেই সিনিয়র টু, সিনিয়র, সিনিয়র টু, জুনিয়র টু, superior to, superior to, inferior to, inferior to, prefer to, stick to, adjacent to, adjacent টু, এই শব্দগুলোর পরে সবসময় কি বসবে? টু প্রিপোজিশনটি বসবে। এখন আমাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমরা লিখে ফেলি কি সিনিয়র দ্যান, জুনিয়র দ্যান, খুবই ভুল, সেন্টেন্স কারেকশনের প্রচুর এসে থাকে। তাহলে এটা হয়ে যাবে কি সিনিয়র টু, সিনিয়র টু, জুনিয়র টু, তাই তো? এরপরে যদি আমরা বলি, বলা হচ্ছে অ্যাঙ্গার মে বি কম্পেয়ার ড্যাশ, কম্পেয়ার টু, কম্পেয়ারের পরেও ডেফিনেটলি কি হবে? টু হবে। তুলনার বিষয়, যখন একটা জিনিসের সাথে একটা জিনিস তুলনা করা হয় কম্পেয়ারের পরেও টু বসে। এরপরে বলা হচ্ছে 3/4 অফ দ্য ওয়ার্ক, খুব গুরুত্বপূর্ণ। বলেন এটার অ্যান্সার কি হবে? 3/4 অফ দ্য ওয়ার্ক কি হবে? এটা 3/4 অফ দ্য ওয়ার্ক কি হবে? এটা আই এম সিনিয়র টু ইউ। স্যার কম নাম্বার ছিল হয়তো বা। সিনিয়র টু, স্যার সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র, ইনফেরিয়র। বলেন এটা কি হবে? নাইস ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ভালো কথা, ক্লাসটা কেমন লাগছে বলেন তো সবাই? এটা সলভ করার আগে ক্লাসটা কেমন লাগছে সেটা বলেন। ক্লাস কি এনজয় করছেন? আর ইউ এনজয়িং দ্য ক্লাস? শফিক তুহিন, অ্যাডহেয়ার টু, এক্স্যাক্টলি অ্যাডহেয়ার টু, এরপরেও টু বসে। স্যার আপনি 2 হাতে লিখতে পারেন, আমাদের ক্লাসে অনেক ভালো লাগলো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এটা বলছেন হচ্ছে শাবানা, শাবানাই তো, হ্যাঁ শাবানা বলছেন, শাবানা আক্তার। ওকে, তাহলে এটাকে আমরা যদি বলি 3/4 অফ দ্য ওয়ার্ক, দেখেন এটা খুবই কনফিউজিং একটা জায়গা। এই ভগ্নাংশ, ভগ্নাংশের যে ব্যাপারটি আমরা যদি বলি, এখানে 3/4 হয়েছে অ্যান্সার। আপনারা অনেকেই কিন্তু এটাকে সি করছেন, অনেকেই বি করছেন, অনেকেই কনফিউজড হয়ে যাচ্ছেন, হ্যাভ অনেকে বলছেন, হুইচ ইজ নট ট্রু বা হুইচ ইজ নট রাইট। যেখানে আপনি বলছেন 3/4, এখানে 3/4 হয়েছে, কিন্তু আমি যদি 1/4 বলি এরপরে এস যুক্ত হয় না। কিন্তু আমি সিমিলারলি যদি বলি 1/3, আচ্ছা এটাকে যদি আমি অন্য পেজে দেখাই তাহলে এটা সুবিধা হবে। দেখেন আমি যদি বলি 1/3, এটার পরে এস যুক্ত হয় না। কিন্তু আমি যদি বলি 2/3, 2/3, এটা কিন্তু হয় না, 2 এর পরে থার্ডস হতে হয়। সিমিলারলি আমি যদি বলি 1/4, 1 এর পরে ফোর্থ এর পরে এস বসে না। কিন্তু আমি যদি বলি 3/4, এরপরে একটা এস বসে, কারণটা কি? আসেন খেয়াল করে দেখি। এই ট্রিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কাজে লাগবে পরীক্ষার হলে। এটা ডেফিনেটলি আপনি ভুলবেন না, কেবল যদি এই জায়গাটা খেয়াল করে দেখেন। খেয়াল করে দেখেন, আপনি যখন বলছেন 1/3, সেখানে 3/1 অংশ বোঝাচ্ছেন, তাই তো? 3/1 অংশ বোঝাচ্ছেন। তাহলে অংশ কয়টি? অংশ হচ্ছে একটি। তাহলে অংশ যেহেতু একটি, 3/1 অংশ যেহেতু একটি, তাহলে একটি বললে তারপরে আর এস বসানোর প্রয়োজন নাই। অংশ বললে তারপরে এস বসানো, মানে একটি অংশকে যদি বোঝায় তাহলে এরপরে এস বসানোর প্রয়োজন নাই। কিন্তু যখন 2/3 বলছি, 3/1 কয় অংশ? 2 অংশ। তাহলে অংশ যেহেতু দুটো, 3/1 দুটো, সেক্ষেত্রে দুটো অংশকে বোঝাতে আমি এরপরে একটা এস যুক্ত করি, সমস্যা আছে? দুটো অংশকে বোঝাতে আমরা একটা এস যুক্ত করলাম, অর্থাৎ প্লুরাল হিসেবে এরপরে হরের সাথে একটা এস যুক্ত করলাম। সিমিলারলি আমি যদি বলি 1/4, 4/1 কয়টি অংশ? একটি অংশ না? তো একটি অংশকে বোঝাতে এরপরে হরের সাথে তো এস যুক্ত করার প্রয়োজন নাই। কিন্তু যখন আপনি বলছেন 3/4 মানে 4/1 কয়টি অংশ? 4/3 অংশ, যেখানে অংশ কয়টি? 3টি। তাহলে 3টি অংশ যদি থাকে তাহলে এরপর একটা এস যুক্ত হবে না? বলেন তো এবার কি বলা যায় যে হরের সাথে এস যখনই বসবে তখন হচ্ছে একাধিক অংশকে বোঝাবে, অর্থাৎ
প্লুরাল অংশ বা প্লুরাল হলেই তারপর একটা এস যুক্ত হবে। তাহলে এই জিনিসটা কি বুঝাচ্ছে যে কখন 1/4 হয়, কখন 3/4 হয়, কখন 1/3 হয়, কখন 2/3 হয়? বলেন, এটা কি বুঝতে পেরেছি আমরা? এটা কি বুঝতে পেরেছি? মনেই হচ্ছে না কঠিন কিছু পড়ছি। আচ্ছা, মাফিয়া বলছেন মনে হয়, কমেন্ট একটু দেখান তো। মনে হচ্ছে না কঠিন কিছু পড়ছি, মনে হচ্ছে রিল্যাক্স আছে। ওকে, রিল্যাক্সে আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ মাফিয়া প্রিয়া। তাহলে 1 যদি সিঙ্গুলার হয়, তাহলে যদি আমরা বলি এটা কি হয়েছে সিঙ্গুলার, সিঙ্গুলার, তাই না? সিঙ্গুলার, তাহলে প্লুরাল হলে এস হবে। এক্স্যাক্টলি। তাহলে এটা কি মনে হচ্ছে, এটা কি মনে হচ্ছে, এটা কি মনে হচ্ছে যে কিভাবে কি করতে হয়? জি স্যার, এটা ক্লিয়ার স্যার। প্রাইমারি ডাইজেস্ট বিদ্যাবাড়িতে আপু খুব ভালো দিতে পারেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এখানে যদি আমরা বলি ডেফিনেটলি এরপর একটা এস যুক্ত হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এই জায়গাটা যদি ক্লিয়ার হয়, তাহলে তারপরে ভগ্নাংশের পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। জাস্ট এতটুকু মাথায় রাখলেই চলবে যে ভগ্নাংশ কোনো একটি সেন্টেন্সে থাকলে তার পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। তাহলে 3/4 কেন হয়েছে এটা তো ডেফিনেটলি আমরা ধরতে পারছি, কারণ 4 ভাগের কয় অংশ? 3 অংশ। 3 অংশ যেহেতু প্লুরাল, তাই তারপর একটা এস যুক্ত হয়েছে 3/4। এবং তারপরের যে কাজটি আছে সেই কাজটি হচ্ছে কি পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। পরবর্তী সাবজেক্ট কি? দ্য ওয়ার্ক। ডেফিনেটলি যেহেতু ওয়ার্ক আছে তাই এটা সিঙ্গুলার সাবজেক্ট, তাই সিঙ্গুলার ভার্ব বসবে। এবং সিঙ্গুলার অক্সিলারি ভার্ব আমরা জানি কি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, সরি হ্যাজ বিন, হ্যাজ অথবা ওয়াজ। তাহলে এখানে ডেফিনেটলি উত্তরে হয়ে যাবে কি হ্যাজ বিন। 3/4 অফ দ্য ওয়াজ, 3/4 অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড। বলেন এটা কেমন লেগেছে? এই টেকনিকটা মনে রাখা যায়? কঠিন লাগছে কি? ওকে ওকে স্যার, আমার ছেলেকে নিয়ে আপনার ক্লাস দেখছি, আমার ছেলেটাকে হাই বলে দেন। হাই বলে দিলাম আপনার ছেলেকে। আচ্ছা, তাহলে যদি তারপরের কোয়েশ্চেনে চলে যায়, বলা হচ্ছে ফ্র্যাঞ্চাইজ যার সিনোনিম। দেখেন এই ভোকাবুলারির জায়গাটা কনফিউজিং, আমরা অনেক সময় ভয় পেয়ে যাই। ভোকাবুলারি কিভাবে সলভ করব, কিভাবে অ্যান্সার করবো, এই জিনিসগুলো আমরা অনেক সময় ধরতে পারি না ভোকাবুলারি। তো সেই ভোকাবুলারি জায়গাটাকে যদি আমরা একটু স্পেশালি কেয়ার করি বা একটু টেকনিক্যালি সলভ করি, খুব সহজে আমরা হাজার হাজার কোটি কোটি ভোকাবুলারি মাথায় আয়ত্ত করতে পারি। যেই আয়ত্ত করলে আমরা আসলে আমাদের মাথার যে শব্দগুলো আছে সেই এক্সিস্টিং শব্দগুলো দিয়ে আমি ভোকাবুলারি নতুনগুলো মুখস্থ করতে পারি। অর্থাৎ এটার জন্য আমার কাছে নতুন করে পড়তে হবে না। দেখেন একটা টেকনিক দেখিয়ে দিই। যেমন বলা হচ্ছে ফ্র্যাঞ্চাইজ, যে শব্দটির সিনোনিমটা কি হবে সেটাই আমাদেরকে লিখতে বলা হয়েছে, তাই তো? তাহলে ফ্র্যাঞ্চাইজ যার সিনোনিম আমি যদি বলি প্রিভিলেজ, যেটা কিনা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ 2019 সালে এসেছে, তাই তো? ফ্র্যাঞ্চাইজ যার সিনোনিম হচ্ছে প্রিভিলেজ। কিভাবে মনে রাখতে পারি যে ফ্র্যাঞ্চাইজ কথাটির অর্থ হচ্ছে সিনোনিম হচ্ছে প্রিভিলেজ? কিভাবে মনে রাখা যায় খেয়াল করে দেখেন। দেখেন ফ্র্যাঞ্চাইজ, ওই যে বললাম যে নতুন কিছু মাথার মধ্যে নিচ্ছি এরকম না, আমার মাথায় যা আছে সেটা দিয়ে আমি যে কোনো ভোকাবুলারি মুখস্থ করতে পারি। অর্থাৎ এরকম করে কোটি 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 ভোকাবুলারি আমরা মুখস্থ করতে পারি। আপনার নতুন কিছু পড়ছেন, আপনি এটা মনেই হবে না। সেটা কিভাবে? যে আপনি এক্সিস্টিং ইনফরমেশনের সাথে পেঁচিয়ে ফেলবেন, পেঁচিয়ে ফেললেই দেখবেন আপনি ভোকাবুলারিটা মাথায় ঢুকে গিয়েছে। কেমন? ফর এক্সাম্পল ফ্র্যাঞ্চাইজের লাস্টে যে কথাটা আছে সেটা যদি আমি বাংলিশ করে লিখি CHISE, যাকে আমি বাংলায় কি বলে থাকি? চাইছে, এমন করে বলে থাকি না উচ্চারণ করতে? চাইছে, তাই তো? এখন চাইছে যদি আমি বলি CHISE, কি চাইছে? মানে উচ্চারণগত দিক থেকে চেয়েছে সাথে চাইছে ব্যাপারটা মিল আছে বাংলিশ যদি আমি খেয়াল করি। এখন কি চাইছে? চাইছে কি চাইছে? ভোটাধিকার চাইছে বা নাগরিক অধিকার চেয়েছে। ভোটাধিকার। বর্তমান বাংলাদেশে আমাদের কিছুদিন আগ পর্যন্ত আমরা ভোটাধিকার নিয়ে অনেক কথা বলতাম যে আমাদের ভোটাধিকার আমাদেরকে দিতে হবে, ভোটাধিকার আমাদের নাই হয়ে গিয়েছে, এই সেই। তো দেখেন কি চাইছে? ভোটাধিকার চাইছে। তাহলে ফ্র্যাঞ্চাইজের অর্থটা কি? ভোটাধিকার। ভোটাধিকার, ফ্র্যাঞ্চাইজ ভোটাধিকার। তাহলে কি চাইছে? ভোটাধিকার চাইছে। কারা চাইছে? কারা চেয়েছে ভোটাধিকারটা? সেটা হচ্ছে ভিলেজের মানুষরা চেয়েছে। দেখেন প্রিভিলেজের লাস্টে একটা উচ্চারণগত দিক থেকে ভিলেজ রয়েছে। তাহলে কি চাইছে? ভোটাধিকার চাইছে। অর্থ কি? ভোটাধিকার। এবং কারা চেয়েছে? কারা চেয়েছে? ভিলেজের মানুষরা চেয়েছে। তাহলে বলেন তো ফ্র্যাঞ্চাইজ মানে ভোটাধিকার, যেটা চেয়েছে কে? প্রিভিলেজ বা ভিলেজের মানুষ চেয়েছে। ক্লিয়ার না? মনে রাখা যায়? সিমিলারলি আরো একটা ভোকাবুলারি দেখায় আপনাদেরকে। মনে করেন ফর এক্সাম্পল আমি যদি বলি যে মার্জিনাল এরিয়া বা প্রান্তিক এরিয়া, যেটাকে আপনি বলতে পারেন কি? পেরিফেরি। পেরিফেরি যার অর্থ হচ্ছে মার্জিনাল এরিয়া, অর্থাৎ সীমান্তবর্তী এরিয়া বা শেষ সীমানা। তো সেই ক্ষেত্রে পেরিফেরির নামের শেষে দেখেন একটা ফেরি কথা আছে। ফেরি,
তো সেই ফেরিতে তো আমরা চড়ি, তাই না? ফেরিতে আমরা চড়ি না? ফেরিতে আমরা কখন চড়ি? যখন রাস্তার শেষ সীমানা শুরু হয়ে যায়, মানে রাস্তার শেষ অংশে আমরা পৌঁছে যাই যেখান থেকে নদীর শুরু হয়। তো সেক্ষেত্রে যখন আমরা শেষ সীমানায় গিয়ে, রাস্তার শেষ সীমানায় গিয়ে যেহেতু ফেরিতে চলি, তাহলে পেরি ফেরি, এর আগে যদি আপনি পেরি যুক্ত করে দেন, তাহলে পেরি ফেরি মানে আমি বলতে পারি কি, কখন গিয়ে ফেরিতে চলি? শেষ সীমানায় গিয়ে, তাই তো? শেষ সীমানা। আমরা তাহলে ফেরিতে চড়ি হচ্ছে কি শেষ সীমানায় গিয়ে। তাহলে পেরি ফেরি, যার সিনোনিম হচ্ছে কি মার্জিনাল এরিয়া। এখন মার্জিনটা খাতার কোথায় দেই? শেষ প্রান্তে দেই না? তাহলে যেহেতু মার্জিনাল এরিয়াটা হচ্ছে কি শেষ প্রান্ত, তাহলে পেরিফেরি মার্জিনাল এরিয়া, যেটা হচ্ছে শেষ সীমানাকে বোঝায়। বলেন তো এবার কি আর ভোলা যায়? এই প্রথম স্যারের ক্লাস করছে। আচ্ছা, যিনি প্রথম ক্লাস করছেন কেমন লাগছে বলেন? আর কে কে আজকে প্রথম ক্লাস করছেন তারা একটু কমেন্ট করেন যে স্যার আমরা আজকে প্রথম ক্লাস করছি। এবং যারা প্রথম ক্লাস করছেন তারা কেমন লাগছে, তাদের ক্লাসটা কেমন লাগছে? এনজয় করছেন কি ক্লাসটা? আচ্ছা আচ্ছা, তাহলে এই জায়গাটা যদি আমাদের ক্লিয়ার হয়ে যায়, তাহলে ফ্র্যাঞ্চাইজ, যার অর্থ প্রিভিলেজ, কারা চেয়েছে ভোটাধিকার? গ্রামের মানুষ। স্যার আপনার ক্লাসগুলো নিয়মিত করতে চাই। ওকে, ইনশাল্লাহ পাবেন, নিয়মিত ইনশাল্লাহ পাবেন। তাহলে পেরিফেরি, যার অর্থ হচ্ছে কি মার্জিনাল এরিয়া। এরপরে সরি, সিনোনিম হচ্ছে ফ্র্যাঞ্চাইজের সিনোনিম হচ্ছে কি প্রিভিলেজ। এরপর বলা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। সাধারণত প্রোনাউন, কোন শব্দটি কোন প্রকার প্রোনাউন, সেখান থেকেও প্রশ্ন আসে। বলেন তো এটা কোনটা পার্সোনাল প্রোনাউন? নাউন প্রোনাউন থেকে, অর্থাৎ পার্টস অফ স্পিচ থেকে যে প্রশ্ন আসে সেটা কিন্তু আমরা বলেছিলাম। বলেন কোনটি পার্সোনাল প্রোনাউন? কমেন্ট করে ফেলেন। হুইচ ওয়ান ইজ পার্সোনাল প্রোনাউন? আজকে প্রথম ক্লাস করছি। আচ্ছা, যারা প্রথম ক্লাস করছেন তাদের কাছে ক্লাসটা কেমন লাগছে? এবং বিদ্যাবাড়ির আয়োজনগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা বলেন। ওকে, আপনার ক্লাস অসাধারণ, থ্যাংক ইউ। ইমরান বলছেন, ফারজানা বলছেন আমি, আচ্ছা ফারজানা প্রথম ক্লাস করছেন, টুডে ফার্স্ট ক্লাস। শান্তা বলছেন সবসময় ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ স্যার, আমি ফার্স্ট ক্লাস করছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, আজকে প্রথম ক্লাস করছি, অনেক ভালো লাগছে। মেঘবালিকা বলছেন ওকে স্যার আমি প্রথম ক্লাস করছি, ভেরি গুড। তাহলে যদি আমরা বলি এটা পার্সোনাল প্রোনাউন, ডেফিনেটলি হয়ে যাচ্ছে কি ইউ, এটা নিয়ে খুব একটা কথা বলার কিছু নাই, পার্সোনাল প্রোনাউন। এরপরে লুনার, লুনার ইজ রিলেটেড টু, লুনার এটা হচ্ছে কি একটা ল্যাটিন অ্যাডজেক্টিভ। কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো ল্যাটিন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, এবং সেগুলোকে আমি বলে থাকি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোতে একটু ফোকাস করে পড়ালেখা করে ফেলতে। দেখেন ল্যাটিন অ্যাডজেক্টিভের ক্ষেত্রে লুনার কথাটি ইজ রিলেটেড টু কার সাথে? লুনার কার সাথে রিলেটেড? লুনার ইজ রিলেটেড টু মুন, চাঁদের সাথে। লুনার কথাটি চাঁদের সাথে রিলেটেড বা মুনের সাথে রিলেটেড। এখন এটাকে যদি মনে রাখতে চাই যে লুনার কথাটি মুনের সাথে বা চাঁদের সাথে কিভাবে রিলেটেড হয়, কিভাবে মনে রাখতে পারি খেয়াল করে দেখেন। আমি যদি বলি লুনা, লুনা কি একটা মেয়ের নাম না? লুনা কথাটি যদি বলি, লুনা কি একটা মেয়ের নাম। এখন লুনা একটা মেয়ের নাম, এখন আমি যদি বলি যে অনেক সময় চাপা মারি না আমরা যে তুমি তো চাঁদের মতো দেখতে, তো সেরকম একটা চাপা মেরে দেন যে লুনা নামের মেয়েটি চাঁদের মতো, তাহলে লুনার সাথে কার সম্পর্ক? লুনারের সাথে চাঁদের সম্পর্ক বা মুনের সম্পর্ক। তাহলে লুনা নামের একটা মেয়ে, যার সাথে সম্পর্ক কার? চাঁদের। আজকে আমার প্রথম ক্লাস, খুব ভালো লাগছে, অনেকদিন পর আপনাকে দেখলাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ তন্নি দাস। তাহলে লুনার ইজ রিলেটেড টু কি? বিদ্যাবাড়ির বইগুলো কবে আসবে? আচ্ছা স্যার কতদিন এক লাইভ চলবে যদি বলতেন। আচ্ছা এই লাইভ অনেক দিনই চলবে, প্রায় 6-7 দিন। আজকে ফার্স্ট ক্লাস করছি, ক্লাস দারুণ হচ্ছে, থ্যাংকস স্যার। ওকে, তাহলে এটা যদি বলি লুনার ইজ রিলেটেড টু মুন। এরপরে যদি বলি বুটলেগ, গুরুত্বপূর্ণ একটা জায়গা, মজার। দেখেন বুটলেগ কথাটির অর্থ যদি আমরা বলি, সেটার অর্থ হচ্ছে প্রিভিলেজ। সরি, বুটলেগ অর্থ প্রিভিলেজ না, বুটলেগ অর্থ হচ্ছে স্মাগল। বুটলেগ অর্থ হচ্ছে স্মাগল, এর আগেরটার সাথে কনফিউশনে পড়ে গিয়েছেন। তাহলে বুটলেগ কথাটির অর্থ হচ্ছে স্মাগল। খেয়াল করে দেখেন, এই যারা স্মাগলার আছে, আগে বাংলা সিনেমার দেখতেন না বিকেল 3টার সময় যে বাংলা সিনেমা হতো বিটিভিতে শুক্র শনিবারে, তো সেই বাংলা সিনেমাতে দেখতেন যারা ভিলেন আছে, যারা স্মাগলার আছে, তারা কিন্তু অদ্ভুত সব অবয়ব পরে ভিলেন হতো। যেমন যারা ভিলেন ছিল তারা বুট পরে থাকতো, অনেক সময় কি করতো যে হাতের মধ্যে আংটি পরে থাকতো, দাঁতটাও আবার গোল্ডেন কালারের পরে থাকতো, তাই না? তো এরকম অদ্ভুত অপয়ব করে বা অদ্ভুত সব ড্রেস আপ বা গেট আপ পরে তারা কি করতো? স্মাগল করতো, তাই তো? তাহলে স্মাগল করা, বুট লেগে পরে কি করছে সে? লেগের মধ্যে বুট পরে সে স্মাগল করছে। তাহলে বুটলেগ অর্থ কি? চোরাচালানি বা চোরা কারবারি। স্মাগল কথাটির অর্থ হচ্ছে চোরাচালানি। দেখেন তো এই যে ভোকাবুলারি, আমরা কিন্তু অলরেডি
8-10টা ভোকাবুলারি অলরেডি মুখস্থ করে ফেলেছে, একটাও কি আপনাদের কাছে প্রেশার মনে হচ্ছে? নতুন কিছু শিখেছেন মনে হচ্ছে? না, আমরা এক্সিস্টিং ইনফরমেশনের সাথে জাস্ট পেঁচিয়ে দিচ্ছি। তো সেই জন্য পড়াটা কিভাবে পড়তে হয় সেটাও যদি আমরা বুঝি তাহলেও কিন্তু আমাদের পড়াটা অনেকটা কমে যায়। দিন শেষে কোন জায়গা থেকে পড়েছো সেটা গুরুত্বপূর্ণ না, পরীক্ষায় গিয়ে কতটুকু পারছো সেটাই গুরুত্বপূর্ণ, এবং সেভাবেই পারার জন্য যে টেকনিক সেই টেকনিকগুলো আমরা দেখছি। তাহলে বুট লেগে পড়ে কি লেগের মধ্যে বুট পরে সে স্মাগল করছে। এরপর বলা হচ্ছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড জোভিয়াল। জোভিয়াল, জোভিয়াল কথাটির সিনোনিম কি? কনফিউজিং আছে, গুরুত্বপূর্ণও আছে। তাহলে জোভিয়াল কথাটির সিনোনিম আমরা যদি বলি জলি আছে, হ্যাপি আছে, গে আছে, নান অফ দিস আছে, বলেন তো এটা কি হবে? জোভিয়াল কথাটির সিনোনিম কি? হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড জোভিয়াল? জোভিয়াল সিনোনিমটা কি? স্যার নায়িকাকে ধরে নিয়ে যায়, নায়ক চলে আসে। আচ্ছা ঠিক আছে, কে নায়িকাকে? ও আচ্ছা, ভিলেনের কথা বলছেন মনে হয়। আচ্ছা, তাহলে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড জোভিয়াল? আচ্ছা, হ্যাপি, হ্যাপি, হ্যাপি। আপনার ক্লাসগুলো উদ্ভূত উপায় হিরো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এগুলো আমার কাছে পানি পানি। ওকে, ভেরি গুড। তারপরে বলা হচ্ছে নাইস ক্লাস। আমার যারা পূর্বতন স্টুডেন্ট আছেন তারা এগুলো একেবারে পানি পানি খুব ইজিলি পারবেন। যারা আছেন পুরনো আগে পড়েছেন যারা আমার কাছে, তারা একেবারে ভোলার কথাই না। এবং মজার একটা ব্যাপার হচ্ছে আমাদের পড়াটা ক্লাসের মধ্যে বেশি হয়ে যায়। অনেকেই অ্যান্সার করছেন হচ্ছে জলি। হ্যাঁ, ডেফিনেটলি আমরা এটাকে জলি বলবো। জোভিয়াল কথাটির অর্থ কি? আমোদে বা আনন্দপ্রিয়, যেটাকে আমরা জলি বলতে পারি। কিভাবে মনে রাখতে পারি খেয়াল করে দেখেন। জোভিয়াল কথাটির সাথে উচ্চারণগত দিক থেকে জোভান নামের একটা লোকের মিল আছে। জোভান নামের একটা ছেলে আছে, ওই যে বাংলাদেশের নাটক টাটক করে। তো সে কিছুদিন আগে ওই যে একটা নাটক করেছিল না, ঈদের মধ্যে নাকি কখন যে বেরোয়েছিল, সে যে গান গাইতে গাইতে কান্না করে দেয় এবং সেটা দেখে সবাই ট্রল করেছিল। তো যাই হোক, সেই জোভানের কথা বলছি। তো সেই জোভানের হাসিটা অনেক সুন্দর ছিল, ঠিক আছে? সেই জোভানের হাসি সুন্দর। ইনফ্যাক্ট অনেক নায়িকা মানে অনেক নারীরাই নাকি সেই জোভানের হাসির প্রেমে পড়ে যান, আমি জানি না, তো শুনেছি আর কি। তো সেক্ষেত্রে জোভানের হাসিটা হচ্ছে কি? জোভানের হাসি সুন্দর। সেই হাসি দেখে একটা মেয়ে প্রেমে পড়ে গিয়েছিল তার, যে মেয়ের নাম হচ্ছে কি? জলি। তাহলে জোভানের হাসি দেখে কে প্রেমে পড়ে গেল? জলি প্রেমে পড়ে গেল, ঝামেলা শেষ। তাহলে জোভানের হাসি দেখে জলি প্রেমে পড়ে গেল, ডেফিনেটলি জোভিয়াল। এর সিনোনিম হচ্ছে কি? জলি। যে দুটো কথার অর্থ হচ্ছে কি? আমোদে, তাই তো? জোভিয়াল যার সিনোনিম হচ্ছে জলি, যার অর্থ হচ্ছে আমোদে। তাহলে যদি আমরা বলি যে জোভিয়াল এর সিনোনিম হচ্ছে জলি, যে কথাটির অর্থ হচ্ছে আমোদে। এবার দেখেন তো এটা কঠিন লাগে? দেখেন 2013 সালের প্রাইমারি পরীক্ষার প্রশ্ন কিন্তু, তাই তো? এরপরে যদি বলি আনিতা ইজ আ গুড গার্ল, এখানে গার্ল শব্দটি কি আছে বা গার্ল শব্দটি কি হিসেবে কাজ করছে বলেন? আনিতা ইজ আ গুড গার্ল, এখানে গার্ল শব্দটি কি হিসেবে কাজ করছে বলেন তো? গার্ল কি হিসেবে কাজ করছে? এত দিকে খেয়াল স্যারের? জি, অনেক দিকে আমার খেয়াল আছে আলহামদুলিল্লাহ। ওরে মন গান, হ্যাঁ এক্স্যাক্টলি, ওরে মন গান। আল্লাহ, সে তো কান্না করে দিয়েছিল গান গাইতে গিয়ে। তো সেই কান্না দেখে সবাই কেন জানি হেসেছিল। স্যার আমি বিদ্যাবাড়িতে পেইড ব্যাচের স্টুডেন্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। স্যার প্রাইমারি সিলেবাস কি কোনো চেঞ্জ হয়েছে? স্যার আপনি কিভাবে জানেন? আপনি মেয়ে হলে বুঝেন না? আমি মানে থাকে না, শুনেছি আর কি। স্যার আপনিও তার মতো দেখতে, তাই না? আমি তার মতো দেখতে আমার কাছে মনে হয় না। কত মিল দুজনের নাম দিয়ে, ঠিক আছে। আচ্ছা, রোমান্টিক পড়া। তাহলে যদি আমরা বলি আনিতা ইজ আ গার্ল বা আনিতা ইজ আ গুড গার্ল, সেক্ষেত্রে যখন বলা হচ্ছে গুড গার্ল, ডেফিনেটলি গার্ল কথাটি কি? একটি কমন নাউন, অর্থাৎ জাতিগত নাম, যেখানে একটি নাম ধরে ডাকলে অনেককেই বোঝানো সম্ভব এবং অনেকেই হাত তুলতে পারে, এমন নাউনগুলোই হচ্ছে কি? কমন নাউন। যেমন আমি যদি বলি ফর এক্সাম্পল বয়, বয় কথাটির উত্তরে অনেকে হাত তুলতে পারে। সিমিলারলি আমি যদি বলি গার্ল, গার্ল কথাটির উত্তরে অনেকে হাত তুলতে পারে। সিমিলারলি আমি যদি বলি প্লেয়ার, এই কথাটির উত্তরে অনেকে হাত তুলতে পারে। আমি যদি বলি রিভার, রিভার কথাটির উত্তরে অনেকে হাত তুলতে পারে। এরা সাধারণত কমন নাউন হয়ে যায়। আবার আরেকটা টেকনিক আপনাদেরকে বলে দেই, আর্টিকেল ধরে ধরেও কিন্তু নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে চেনা যায়। আর্টিকেলের সরাসরি আর্টিকেল এ অ্যান দি, আর্টিকেল এ অথবা অ্যান অথবা দা, এদের সরাসরি পরে যদি একটি শব্দ থাকে তাহলে সেটি হয়ে যায় কি? নাউন। আর্টিকেলের পরে যদি সরাসরি দুটো শব্দ থাকে তাহলে প্রথমটি অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টি নাউন। আর্টিকেলের পরে যদি সরাসরি তিনটি শব্দ থাকে তাহলে প্রথমটি অ্যাডভার্ব, দ্বিতীয়টি অ্যাডজেক্টিভ, তৃতীয়টি নাউন। দেখেন বলা হচ্ছে হি ইজ আ বা আনিতা ইজ আ গুড গার্ল। গার্ল ডেফিনেটলি একটি নাউন, আর্টিকেলের পরের যে দ্বিতীয় শব্দটি এবং তার প্রথম শব্দটি যেটি আছে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আর্টিকেল ধরে ধরে একটি সেন্টেন্সকে কি করতে পারি আমরা? নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে খুব সহজেই কিন্তু আমরা চিনতে পারি। তাহলে এটা হচ্ছে কি? একটা কমন নাউন।
এরপরে বলা হচ্ছে ফ্লোক অফ শিপ। ফ্লোক কথাটির অর্থ কি? আমরা ডেফিনেটলি জানি ফ্লোক কথাটির অর্থ হচ্ছে কি, বা ফ্লোক কথাটির অর্থ হচ্ছে একটা পালকে বোঝায়। ফ্লোক হচ্ছে পাল বা দল, গবাদি পশুর পাল টাইপের বা যে কোনো একটা পশু পাখির দলকে বোঝায়। তাহলে ফ্লোক আমরা সাধারণত কালেকটিভ নাউনকেই বুঝিয়ে থাকি, বা কালেকটিভ নাউনের নামটি শুনলেই আমাদের মাথায় একটা দলের অস্তিত্ব আসে। তাহলে সেই ফ্লোক কথাটিও ডেফিনেটলি কি হয়ে যায়? কোন নাউন? ফ্লোক কথাটি হয়ে যাচ্ছে ডেফিনেটলি কালেকটিভ নাউন। তাহলে আমি যদি বলি আলী স আ ফ্লোক অফ শিপ, ফ্লোক কথাটি ডেফিনেটলি একটি কালেকটিভ নাউন। আই অ্যাম রাইটিং এ লেটার বাক্যে সঠিক পরিবর্তিত ভয়েস কোনটি হবে? বলেন বলেন। এখানে আই অ্যাম রাইটিং এ লেটার, ভয়েস থেকে প্রশ্ন আসে, যেটার প্রমাণ আমরা দেখতেই পাচ্ছি। ভয়েস থেকে প্রশ্ন এসেছে। বলেন, বলা হচ্ছে আই অ্যাম রাইটিং এ লেটার, বাক্যের পরিবর্তিত ভয়েস অর্থাৎ পেসিভ ভয়েস কি হবে? বলেন, আই অ্যাম রাইটিং এ লেটার পেসিভ কি হবে? কমেন্ট দেখি। আচ্ছা, কালেকটিভ নাউন বলছেন কবিতা। কবিতা এখন আগেরটাই আছেন। তারপরে আমাদের সাথে আছেন হচ্ছে কি ফারহানা, বলছেন কালেকটিভ নাউন। ঠিক আছে, তারপরে কে আছেন? তারপরে আছেন হচ্ছে আদিবা, বলছেন রেখা, বলছেন উত্তরটা চাই। কোন উত্তরটা? আচ্ছা, কালেকটিভ নাউন বলছেন বিউটি স্টাডি। কালেকটিভ নাউন বলছেন বিউটি স্টাডি। আগের কোয়েশ্চেন এখানে বলেন, এটা বলেন আই এম রাইটিং এ লেটার, এখানে পরিবর্তিত ভয়েসটা কি হবে? পরিবর্তিত ভয়েস, আমি সাধারণত ভয়েসকে ক্লাসে একটা টেকনিক দিয়ে পড়িয়ে থাকি, যেই টেকনিকটা 100% ভয়েসের ক্ষেত্রে কাজে লেগে যায়। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসটি যেই টেন্সে থাকবে, পেসিভ ভয়েসটি সেই টেন্সের অক্সিলারি ভার্ব সহ একটি অতিরিক্ত কথা নিয়ে যুক্ত হয়। তাহলে দেখেন, আই এম রাইটিং এ লেটার যখন বলা হচ্ছে, এটা ভার্বের সাথে আইএনজি আছে, এবং সেটা কি কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ডেফিনেটলি অ্যাম, ইজ, আর এই জাতীয় কথাগুলো থাকবে। এবং এছাড়াও ভার্বের সাথে যেহেতু আইএনজি যুক্ত আছে, রাইটিং, এই ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকাটাকে বোঝানোর ক্ষেত্রে বিং কথাটি আসতে পারে। বিং, তাহলে বিং এখানে না, এটা বাদ দিলাম। বিং এখানে না, এটা বাদ দিলাম। বিং এখানে আছে আর এখানে আছে। এখন ইজ বিং হবে নাকি ওয়াজ বিং হবে? ডেফিনেটলি ইজ বিং হবে, কারণ এটা কোন টেন্সে আছে? অ্যাক্টিভ ভয়েসটি আছে প্রেজেন্ট টেন্স। আই এম রাইটিং এ লেটার, আই এম রাইটিং এ লেটার। তাহলে এটা যেহেতু আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, সেক্ষেত্রে এটাকে আপনি পেসিভ করলে সেন্টেন্সটি হয়ে যায় এ লেটার ইজ বিং রিটেন বাই মি। আমার দ্বারা একটি লেটার বা একটা চিঠি কি করা হয়? লেখা হয়। তাহলে এ লেটার ইজ বিং রিটেন বাই মি, সেক্ষেত্রে বিং কথাটি দিয়ে আমি চলমানকে বোঝাচ্ছি। ডেফিনেটলি এটার অ্যান্সার হয়ে যাচ্ছে কি সি, তাই তো? এরপরে বলা হচ্ছে ডু নট হেট দ্য পুর, পেসিভ ভয়েসটা কি হবে? ডু নট কথাটি থাকলে সাধারণত এর পরিবর্তে লেট নট কথাটি বসে যায়, এবং এটা সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে ব্যবহৃত হয়, তাই তো? তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনবো? যেই সেন্টেন্সটি ভার্ব দ্বারা শুরু হয়ে থাকে, তাই তো? তাহলে ডু নট হেট দ্য পুর, ডেফিনেটলি লেট নট দ্য পুর বি হেটেড, পেসিভ ভয়েসে যদি আমি বলি। তারপরের যে সেন্টেন্স, হোয়াট ইজ দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ড কর্ডিয়াল? কর্ডিয়ালের অপোজিট কি? কর্ডিয়াল মানে হচ্ছে হাম্বল, যার অপোজিট হচ্ছে রিজার্ভড। রিজার্ভ, তাই তো? যে কিনা খুব রিজার্ভড হয়ে থাকে, যেটা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ 2013 সালের প্রশ্ন। এরপর যদি বলি হুইচ ওয়ান ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল? বিউটিফুল, বিউটিফুল কথাটা কি হিসেবে কাজ করছে? দেখেন, আমি যদি বলি শি ইজ আ বিউটিফুল গার্ল, শি ইজ আ বিউটিফুল গার্ল, এখানে বিউটিফুল কথাটি ডেফিনেটলি একটি কি হিসেবে কাজ করছে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, তাই তো? বিউটিফুল কথাটি একটি অ্যাডজেক্টিভ। কিন্তু যদি আমি বলি যে শি ইজ সাচ আ বিউটি, শি ইজ সাচ আ বিউটি, সেক্ষেত্রে ফর এক্সাম্পল আমি যদি সেন্টেন্সটিকে এভাবে বলি যে শি ইজ সাচ আ বিউটি, তাহলে দেখেন এই যে আর্টিকেলের পর একটি শব্দ আছে, ডেফিনেটলি সেটি নাউন হয়ে যায়। অন্যভাবেও যদি আমি চিন্তা করি, আপনার বান্ধবীর নাম কি বিউটি হয় না? আপনার বান্ধবীর যে নাম, আপনার বিউটি নামের বান্ধবী আছে, তাহলে এখানে বলা হচ্ছে নাউন। নাউন, আবার কেউ কেউ বিউটিফাই লিখেছেন, কেউ কেউ বিউটিফি লিখেছেন, মানে বিউটিফাই লিখেছেন, বিউটিফি হয় না। তাহলে বিউটিফাই কথাটি সাধারণত আসলে সৌন্দর্য মণ্ডিত করা, উইচ ইজ নাথিং বাট আ ভার্ব। বিউটিফাই কথাটি হচ্ছে ভার্ব, কিন্তু বিউটি কথাটি হচ্ছে ডেফিনেটলি একটি নাউন। তাহলে নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল ইজ
বিউটি। বলা হচ্ছে রেমেডি অফ অল ডিজিজ, যে জিনিসটা সকল ডিজিজের, এটাও কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেটা 2022 সালের পরীক্ষার প্রশ্ন। বলা হচ্ছে আর রেমেডি অফ অল ডিজিজ, যেটা কিনা সকল রোগের মহা ঔষধ হিসেবে কাজ করে, যাকে আপনি বলতে পারেন প্যানেইসিয়া। প্যানেইসিয়া যেটা হচ্ছে কি সকল রোগের মহা ঔষধ হিসেবে কাজ করে। এখন এটার অ্যান্সার আপনাদেরকে না জিজ্ঞেস করে এটার টেকনিক বলে দিচ্ছি যাতে করে মনে রাখতে পারেন। দেখেন, এ রেমেডি অফ অল ডিজিজ যাকে বলা যায় প্যানেসিয়া। এখন যারা পান খেয়ে থাকে, খেয়াল করে দেখেন, এটাকে মনে রাখতে আমি পানের সাথে রিলেট করতে পারি। পান খাই না অনেকে, আমাদের বাসায় ধরেন মুরব্বীরা, নানু, দাদা, দাদু পান খায়। এখন তারা দেখবেন যে কোনো কিছু হলেই কথায় কথায় পান নিয়ে আসতে বলে, যে এটা হয়েছে পান নিয়ে আয়, ওইটা হয়েছে পান নিয়ে আয়। অর্থাৎ তারা পানটাকে এত পছন্দ করে, তারা মনে করে পান খেলে তাদের সব রোগ চলে যাবে। এ রেমেডি অফ অল ডিজিজ, তারা যে কোনো একটা কিছু হলেই তারা কথায় কথায় পান খায়। তাহলে যে কিনা মনে করে পান খেলে সকল রোগ দূর হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে, তাহলে তাকে বলা হয় প্যানেইসিয়া, যার উচ্চারণগত দিক থেকে প্রথমেই আছে কি পান। তাহলে পান খেলে সকল রোগ দূর হয়ে যাবে এমন যে চিন্তা করছে তারা কি প্যানেইসিয়া বলা যায়, যে এ রেমেডি অফ অল ডিজিজ। অর্থাৎ যারা চিন্তা করে পান খেলে সকল রোগ দূর হয়ে যায়, তাদের উদ্দেশ্যে আপনি বলতে পারেন রেমেডি অফ অল ডিজিজ প্যানেইসিয়া, অল কিওর, তাই তো? তাহলে এটা যদি আমরা মনে রাখতে পারি, তারপরে যদি চলে যায় ম্যান ডিড নট নো দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান আনটিল ইট ওয়াজ ড্যাশ। কি হবে এখানে? ইনভেন্টেডও হতে পারে, ডিসকভার্ডও হতে পারে, দুটোর মধ্যে কনফিউশন আছে। স্যার বাম হাতেও লিখতে পারেন? জি আলহামদুলিল্লাহ, আমি দুই হাতে লিখতে পারি আলহামদুলিল্লাহ। তাহলে এটাকে যদি আমরা বলি যে ম্যান ডিড নট নো দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান আনটিল ইট ওয়াজ, কি হবে? ইনভেন্টেড নাকি ডিসকভার্ড? ডেফিনেটলি এটা হয়ে যায় ডিসকভার্ড। ডিসকভার্ড অর্থাৎ যে কোনো একটা কিছু যখন পূর্বে ছিল তার অস্তিত্ব, জ্ঞানের পরিধি কম থাকার কারণে ঢাকা ছিল, কাভার করা ছিল। জ্ঞানের পরিধি কম থাকার কারণে কাভার করা ছিল, এমনটাকে বোঝানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি কি? ডিসকভার্ড। কিন্তু যে জ্ঞানটি আগে ছিল না, একেবারে নতুনভাবে আবিষ্কার করা হয়েছে। নজরুল অনুরাগী বলছেন, অনেক সুন্দরভাবে বুঝিয়ে দেন আমাদের সবার প্রিয় জাহিদ স্যার, লাভ ইউ স্যার। ওকে, লাভ ইউ টু নজরুল অনুরাগী, ভালো লেগেছে কমেন্টটা। তাহলে যদি আমরা বলি যে ডিসকভার্ড কথাটি সাধারণত কি আসে? যেটা ঢাকা ছিল কিন্তু পৃথিবীতে তার অস্তিত্ব ছিল, আমাদের জ্ঞানের মানে জ্ঞানের পরিধি কম থাকায় আমরা জানতাম না, সেক্ষেত্রে ডিসকভার্ড। কিন্তু এটাকে যদি আমি ইনভেন্টেড বলি, ইনভেন্টেড যা কিনা একেবারে নতুন আবিষ্কার, যা একেবারেই নতুন আবিষ্কার, যার অস্তিত্ব আগে পরে ছিল না, আমি একেবারে নতুনভাবে আবিষ্কার করেছি, সেটা হচ্ছে ইনভেন্টেড। ফর এক্সাম্পল, কম্পিউটার ওয়াজ ইনভেন্টেড বাট দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, ইট ওয়াজ ডিসকভার্ড। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, এটা কিন্তু আগে থেকেই ছিল, কিন্তু আমাদের জ্ঞানের পরিধি কম থাকার কারণে কাভার দিয়ে ঢাকা ছিল বিধায় আমরা জানতাম না। সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে কি? ডিসকভার্ড। কিন্তু নতুন কিছু যদি আবিষ্কার করা হয় সেক্ষেত্রে ইনভেন্টেড বসে, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমরা বলি, এটা ডেফিনেটলি হয়ে যাচ্ছে ইনভেন্টেড। এবং আমরা সর্বোপরি সর্বশেষে যদি বলি, প্রাইমারি প্রথম ধাপ রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, যেখানে 60% ছাড়ে টার্গেট 80+ লাইভ, কি বলে, টার্গেট 80+ মার্কস লাইভ ব্যাচে 60% মহাছাড়ে ভর্তি চলছে। এবং সেই ভর্তি হতে গেলে আপনার আগে যে 6000 টাকা কোর্স ফি ছিল, সেটাকে আমরা 60% মহাছাড়ে, এবং বলে রাখছি সেটা কিন্তু লাইভ ক্লাস চলাকালীন অবস্থায়, ঠিক আছে? স্যার ছেলেরা বললে কিছু হয় না, মেয়েরা বললে দোষ। কি কি জিনিস ছেলেরা বললে? আচ্ছা, তাহলে যদি আমরা বলি যে যখন বলা হচ্ছে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ইত্যাদি, ময়মনসিংহ, সিলেট, এই সকল জায়গার মধ্যে যারা আছেন তারা হচ্ছে টার্গেট 80+ লাইভ ব্যাচে তাদের উদ্দেশ্যে ভর্তি চলছে, যেখানে আপনারা ছাড়ে 6000 টাকার যে কোর্সটি আছে সেটা 2400 টাকায় ভর্তি হতে পারেন, খুবই কম। 6000 টাকার কোর্স ফি যদি 2400 টাকা হয়, খুবই কম, 60%, এবং সেটা লাইভ ক্লাস চলাকালীন অবস্থায়। এবং আমরা যদি বলি প্রাইমারির দ্বিতীয় ধাপের যে ঢাকা এবং চট্টগ্রাম ধাপের যে ইয়েটা আছে, সে জায়গায় যদি আমরা বলি টার্গেট, স্যার আপনার মুখের হাসি, আচ্ছা আচ্ছা, মুখটাই হাসি হাসি, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমার মুখটা রাগও হতে পারে যখন রাগ উঠে আর কি। তারপরে যদি আমি বলি প্রাইমারি দ্বিতীয় ধাপ ঢাকা এবং চট্টগ্রাম, যেখানে 60% মহাছাড়া আপনি টার্গেট 80+ লাইভ ব্যাচে ভর্তি হতে পারেন, যেখানে আমরা 6000 টাকার কোর্স ফি এখন 2400 টাকা রাখছি, এবং যেখানে আপনারা ভর্তি চলছে, ডেফিনেটলি আপনারা যোগাযোগ করতে পারেন। এবং এছাড়াও যদি আমরা আরেকবার মনে করিয়ে দিই যে আমাদের যে ক্লাসগুলো আছে পরবর্তী পরিক্রমায় কিন্তু আগামীকালই রফিক স্যার আসছেন এই ক্লাসটি নিয়ে,
তিনি গণিত ক্লাসটা নেবেন, এবং তারপরে ওশান স্যার, মিলন স্যার এবং ইরফান স্যার এবং অভ্র স্যার, আপনারা প্রত্যেকজন টিচারের এই টিপস অ্যান্ড ট্রিক্স এবং সেই সাবজেক্টিভ কোন কোন জায়গায় গুরুত্ব দিয়ে পড়ালেখা করতে হয় সেই গুরুত্বটাই আমরা দেখে ফেলবো এবং সেই ক্লাসগুলো আমরা দেখে ফেলবো। এবং বলে রাখছি প্রত্যেকটি ক্লাস কিন্তু সন্ধ্যা 7টা থেকেই হয়ে যাবে। এবং তারপরে যদি বলি যে কোনো তথ্যের জন্য বা ভর্তি সংক্রান্ত ব্যাপারে যদি আপনারা ভর্তি হতে চান, সেক্ষেত্রে বিদ্যাবাড়ির যে হটলাইন এই নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু ভর্তি হতে পারেন। এছাড়া অনেক সময় আমরা যে কোনো তথ্য রিলেটেড কোয়ারিজ থাকে সেই তথ্য রিলেটেড কোয়ারিজগুলোও কিন্তু আমরা এই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে, নট নেসেসারি যে আপনার ভর্তি হতে হবে। আপনার অনেক সময় যে কোনো একটা তথ্য থাকে যে তথ্যগুলো ক্লাসের মধ্যে হয়তো আমাকে এখানে কমেন্ট করছেন, আমি হয়তোবা সব তথ্য আপনাকে দিয়ে মানে করতে পারছি না, তো স্টিল আপনার যদি কোনো একটা তথ্য রিলেটেড কোনো একটা ইনফরমেশন রিলেটেড কিছু জানার থাকে, ডেফিনেটলি আপনি এখানে এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে আপনি কিন্তু জানতে পারেন যে এটা আসলে আমার এটা হয়েছে, আমি কি করতে পারি। সেক্ষেত্রে বিদ্যাবাড়ির যে 24/7 ওয়ার্কিং সার্ভিস টিম আছে আপনাকে কিন্তু ডেফিনেটলি সেই তথ্যটা দিয়ে তথ্যকেন্দ্রিক সাহায্য করে থাকবে। এবং শেষমেশ যদি আমরা বলি, বিদ্যাবাড়ির এছাড়াও রয়েছে বিদ্যাবাড়ির ফেসবুক পেজ, বিদ্যাবাড়ির ইউটিউব চ্যানেল এবং বিদ্যাবাড়ির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এবং একেবারে ধন্যবাদ দিতে দিতে শেষ করতে করতে দিন শেষে যে ক্লাসটা বা যে কথাটা বলে ক্লাসটা শেষ করতে চাই, সে কথাটা হচ্ছে যে ডেফিনেটলি টুমরো স্টার্টস ফ্রম টুডে। আগামীকালটি তখনই ভালো হবে যখন আজকের দিনটি আপনি ভালো করে শুরু করছেন। তো সেজন্য যারা চিন্তা করছেন যে কি পড়ালেখা করব, এই যে সময় আছে আদৌ কি আমাদের দ্বারা সম্ভব কিনা, তো সেক্ষেত্রে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে যদি আপনি চান তাহলে অবশ্যই সম্ভব, আপনি যদি না চান তাহলে সম্ভব না। তো সেজন্য জাস্ট এতটুকু মাথায় রাখবেন যে আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি যে সম্ভব, আগামী 3 মাসের মধ্যেও সম্ভব। এবং আমাদের কোর্সগুলো কিন্তু সেভাবেই ডিজাইন করা যে 3 মাসের মধ্যেও সম্ভব। এবং ইনফ্যাক্ট আমি আপনাদেরকে যদি বলি, আমাদের ক্র্যাশ ব্যাচ ছিল বিগত প্রাইমারিতে আমাদের ক্র্যাশ ব্যাচ ছিল, যেখানে আমরা এক একটা ক্লাস নিতাম হচ্ছে 6 ঘন্টা থেকে 8 ঘন্টা করে। এবং সেই 6 ঘন্টা থেকে 8 ঘন্টার ক্লাস করেও কিন্তু আমাদের স্টুডেন্টরা কেবল 30টা ক্লাস ছিল ওই ব্যাচগুলোতে। তো সেই 30টা ক্লাস করেও কিন্তু চাকরি পেয়েছে, এরকম স্টুডেন্টও আমি দেখেছি এবং আমাকে বলেছে আমাদেরকে। তো সেক্ষেত্রে ডেফিনেটলি সম্ভব যদি আপনি নিজে চান। আপনাদেরকে গুছিয়ে পড়ানো হবে, আপনাদেরকে গুছিয়ে প্রিপারেশন নেওয়ার উপায় বলে দেওয়া হবে। এখন আপনি যদি না গুছিয়ে পড়তে চান তাহলে আপনার ব্যাপার, কিন্তু যদি আপনি চান যে না আমি পারতে চাই, আমি পড়তে চাই এবং আমি প্রাইমারি শিক্ষক নিয়োগের পরবর্তী যে সার্কুলার বা পরবর্তী যে পরীক্ষা আছে সেই পরীক্ষাটি দিয়ে আমি একজন প্রাইমারি সহকারী শিক্ষক হতে চাই, সেই হিসেবে যদি দেখতে চান নিজেকে, ডেফিনেটলি আপনার জন্য এই সুযোগটি হাতছাড়া করবেন না। এবং একেবারে শেষ প্রান্তে যদি ক্লাসের এসে বলি যে কথাটি না বললেই না, সেটা হচ্ছে কি, ইফ ইউ আর নট প্ল্যানিং এনিথিং দেন ইউ আর প্ল্যানিং টু ফেইল। যে আপনি যদি কোনো কিছুর পরিকল্পনাই না করেন তাহলে আপনার পরিকল্পনাটাই হচ্ছে ফেল করা। তো সেজন্য অনেকেই আছি আমরা যারা এখনো ক্যারিয়ার নিয়ে সচেতন না, আমরা কি করব না করব সেটাও আমরা এখনো জানি না। আমাদের অনার্স শেষ হয়ে গিয়েছে, যে গতকালকে রেজাল্ট দিয়েছে, অনার্সের রেজাল্ট দিয়েছে, অনার্স শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমরা কি করব না করব আদৌ আমরা জানি না। তো এই না জানা জায়গার থেকে অবশ্যই জানার জায়গায় চলে আসুন। কি করবেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু ইন ইয়োর লাইফ, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এবং সেই জিনিসটা চিন্তা করবেন যে আমি আসলে কি করতে চাই, যেদিকে যেতে চান সেদিকেই যাবেন। যদি আপনি চিন্তা করেন গভর্নমেন্ট জব, ডেফিনেটলি গভর্নমেন্ট জব, যেখানে আপনি শান্তি পাবেন, সম্মান পাবেন। এবং যদি উদ্যোক্তা হতে চান, ডেফিনেটলি আমাদের সেই দিকটাও আমরা অ্যালাউ করে থাকি। আমাদের বিদ্যাবাড়িতেই অনেকে আছে যারা হচ্ছে কি বলে যে বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছেন, এবং আমাদের শ্রদ্ধেয়ময় প্রধান মুকুল স্যার তিনিও তো একজন উদ্যোক্তা। তো এই জাতীয় জায়গাগুলোর মধ্যে আমরা কোথায় যেতে চাই সেটাও যদি আমরা চিন্তা করে নেই, এগিয়ে যাব কিন্তু আমরা অনেকের থেকে। তো সেজন্য প্রথম যে কাজটি সেটা হচ্ছে আগে চিন্তা করা যে আমরা কি করতে চাই, সেই চিন্তা করে তারপরে সেই আঙ্গিকে এগিয়ে যাওয়া। এবং আমাদের আল্লাহ যেহেতু সৃষ্টি করেছেন, আমাদের প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো অ্যাবিলিটি আছে, কোনো না কোনো ইউনিকনেস আছে, যে ইউনিকনেসটা আমাদেরকে পৃথিবীতে সবার থেকে আলাদা বানায়। তো সেই জন্য মাথায় রাখবেন যে আপনি মেধাবী না, আপনি বলতে পারেন যে স্যার আমি তো মেধাবী না, আমার দ্বারা চাকরি হবে না। কিন্তু দিন শেষে আমি যদি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলি যে মেধাবী হওয়ার দরকারই হয় না, চাকরি পেতে গেলে মেধাবী হওয়ার দরকারই পড়ে না। আমি খুব একটা মেধাবী না, কিন্তু আমি এ পর্যন্ত মনে করেন যে 8-10টা চাকরি কিন্তু পরীক্ষা আমি কোয়ালিফাই করেছি, ইনক্লুডিং 3টা BCS। তো আমি আলহামদুলিল্লাহ ভালো করতে পেরেছি, আমি তো মেধাবী না। এখন আপনারা বলবেন যে স্যার আপনি জাহিদ স্যার হয়ে বলছেন আপনি মেধাবী না। হ্যাঁ, ডেফিনেটলি আমি এখনো দায়িত্ব নিয়ে বলছি আমি মোটেও মেধাবী না, আমি পরিশ্রমী, আমি পরিশ্রম করতে পারি, এতটুকু বলতে পারি আমি। তো সেজন্য যদি আমি আমার জায়গা থেকে বলতে পারি যে পরিশ্রমী হন এবং হার্ডওয়ার্ক, রিমেম্বার ওয়ান থিং, হার্ডওয়ার্ক অলওয়েজ বিটস ট্যালেন্ট। পরিশ্রম সবসময় মেধাকেও পেছনে ফেলে।
তো সেজন্য সেই পরিশ্রমী হওয়ার মতো যদি অ্যাবিলিটি নিজের মধ্যে থাকে এবং যদি চিন্তা করেন যে না আমি চেষ্টা করবো এবং আমি আমার সর্বোচ্চটা দিয়ে যাব, সেই সর্বোচ্চটা দিয়ে যাওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হন, ইনশাল্লাহ জয় আপনার হবে এবং আপনার হাত ধরে আপনার পুরো পরিবার একটা সম্মানজনক জীবিকা পাবে এবং আপনার যে পরবর্তী জীবন আছে সেই জীবনটি আপনি সম্মানজনকভাবে পার করতে পারবেন, সেই প্রত্যাশা রেখেই আজকের ক্লাসটা শেষ করছি। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। একেবারে ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে 1.4K আছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।